স্যার আমাদের যে 10টা ম্যাচ দিয়েছেন স্যার ওটা কি জমা দিতে হবে আমাদের করে নাকি? হ্যাঁ হ্যাঁ ওটা 18 তারিখের মধ্যে জমা দিতে হবে। হ্যাঁ ওকে 18 তারিখের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অপটিক্স বা ফিজিক্যাল অপটিক্স। অপটিক্স জিনিসটা কি? অপটিক্স হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে কি কি বিষয় আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রপার্টিস অফ লাইট, বিহেভিয়ার অফ লাইট, বা লাইটের সাথে অন্য কোনো কিছুর ইন্টারেকশন, ম্যাটার ইন্টারেকশন, এইসব, বা লাইট রিলেটেড যেসব ইনস্ট্রুমেন্ট আছে সেই সব ইনস্ট্রুমেন্ট নিয়ে এই অপটিক্সের মধ্যে আলোচনা করা হয়। অপটিক্সে নর্মালি 4 ধরনের লাইটের কথা, 3 ধরনের লাইট নিয়ে কথা বলা হয়। স্যার এটা কি আমাদের লাস্ট ক্লাস পড়ালেখা? এই ক্লাস আর আগামী ক্লাসটা হবে। স্যার ওর সিলেবাসও তাহলে অনেক বড় হয়ে যায়। তুমি কত ব্যাচ? জি স্যার, সিলেবাসটা আমাদের কিন্তু অনেক একটু বড় হয়ে যাচ্ছে। এমনিতে 24 পেজের থার্মোডাইনামিক্স অনেক বড়, এখন অপটিক্স মানে 202 ব্যাচ। জি স্যার। জি স্যার। ওকে, এই জন্য তোমরা আসলে জানো না আমাদের মিডটার্মের চাইতে ফাইনালের সিলেবাসটা একটু বড় থাকে। এখন সিলেবাসে যেটা আছে সেটা তো আমি কমাইতে পারবো না। স্যার আপনি চাইলে কি একটু কমাতে পারবেন না স্যার? আমি চাইলে কমাইতে পারবো, কিন্তু একটা পার্ট আমি একেবারে ব্যানিশ করে তো দিতে পারবো না। হ্যাঁ, যদি সম্ভব হয় স্যার এই ধরনের যদি মানে করা যায় তাহলে মনে হয় ভালো হতো স্যার, কারণ সিলেবাসটা ফিজিক্সের সিলেবাসটা তুলনামূলক বড়। তুলনামূলক কি? স্যার আর স্যার আমাদের সমস্যা আমরা সব 24 সাবজেক্টে পেজের একটা পিডিএফ। এটা একটু মানে অনেক টাইমটা হচ্ছে না আর কি। সময় স্যার আমরা কম পাইছি। আর এই যে অপটিক্সটাও তো 11 পেজের একটা পিডিএফ, 21 পেজের। দেখো আমি গ্রিনে আছি 2 বছর, 2 বছর ধরেই আমি এগুলা পড়াচ্ছি, ঠিক আছে? তা তো অবশ্যই। ট্রেনিংও পড়াচ্ছি, কেএসএও পড়াচ্ছি, সব জায়গায় এই সিলেবাসটাই পড়াচ্ছি। তবে হ্যাঁ, এই কথা সত্যি যে তোমাদের এইবারের সিলেবাসটা একটু বড়, এটা খুবই সত্যি। বড় আছে, আমরা তো সময় পেয়েছি 2.5 মাস। বড় না, সরি, হ্যাঁ তোমাদের এবার টাইম কম পাচ্ছ, 5টা ক্লাস পাচ্ছি আমরা। ঠিক আছে? জি স্যার, 5টা ক্লাস পাচ্ছ, এটা হচ্ছে একটা কথা, ঠিক আছে? কিন্তু সিলেবাস ঠিক আছে না স্যার, সেটাই বললাম যদি সিলেবাস স্যার আপনি পার্সোনালি যদি টাইম কম পাচ্ছ। এখন টাইম কম, এটা আসলে আমার কিছু করার নাই, এটা যে কারণেই হোক। এটা ন্যাচারাল। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমাদের এই সেমিস্টার মানে যে সামনে যে সেমিস্টারটা আসতেছে আর কি, নতুন সেমিস্টার কি, হ্যাঁ নতুন সেমিস্টারটা কি ভার্সিটিতে গিয়ে করতে হবে নাকি অনলাইন হবে স্যার? এই বিষয়ে আচ্ছা, নতুন সেমিস্টারে হচ্ছে থিওরি ক্লাসগুলো অনলাইনে হবে আর ল্যাব ক্লাসগুলো ভার্সিটিতে গিয়ে হবে। ল্যাব ক্লাস হচ্ছে ভার্সিটিতে গিয়ে বলতে হচ্ছে ল্যাব ক্লাসে প্রত্যেকটা ল্যাব ক্লাসে 8টা ল্যাব করানো হবে, তার মধ্যে 4টা হচ্ছে মানে তোমার ভার্সিটিতে গিয়ে করতে হবে, আর 4টা হচ্ছে সিমুলেশন টাইপ ল্যাব থাকবে যেগুলো তোমরা বাসায় করতে পারবে। জি স্যার। আচ্ছা, আর 4টা ক্লাস কি স্যার? মানে আমাদের দেখা গেল যে মানে আমরা যারা দূরে আছি তাদের তো সব ল্যাব ক্লাস একদিনে পড়বে না, আবার আলাদা আলাদা পড়তে পারবে? আচ্ছা, 4টা ল্যাব যেটা হবে ওই 4টা ল্যাব তোমাদের একদিন বা 2 দিনে হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো 2 দিন ভার্সিটিতে গেলে হবে এক সেমিস্টার। এটাই মানে যেদিন ল্যাব পড়বে সেদিন পুরাই ল্যাব, এরকম? সেদিন পুরোটাই ল্যাব, সারাদিনই ল্যাব করবে। স্যার ক্লাসটা রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড আছে। আচ্ছা, তো আমরা অপটিক্সে কি কি জিনিস নিয়ে আলোচনা করি, যেমন হচ্ছে ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট লাইট, ইনফ্রারেড লাইট, এইসব নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো স্যার, হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমাদের যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন ওইখানে স্যার আসলে গেলে মানে ক্লাস ওয়াইজ জিনিসগুলো মানে পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে, এটা সহজ উপায়টা কি বলা যাবে? আমার মনে হয় যে ওটা আসলে খুব সহজেই পাওয়া যায়, আপনি হয়তো একটু মিসগাইডেড হয়েছেন, আমি আপনাকে দেখাই। চ্যানেলে গেলে তো পাওয়া যাবে। আর চ্যানেলে গেলে সাবজেক্ট কোড মিলাইলে তো পাওয়া যাবে। মানে লিখিয়ে তো দেওয়া আছে, ওটা সাবজেক্ট কোড আলাদা ভাই দেওয়াই আছে ওই জায়গায়, নামও লেখা আছে যে ইভিনিং বেস, লেখা আছে, তারপরেও পাওয়া যায় না বলে। এই পাঁচটাতে যদি আপনি যান, এটা যেহেতু আমার নিজের চ্যানেল, আপনারা ওখানে গেলেও এই চ্যানেলে যখন যাবেন, যে কোনো একটা চ্যানেলে যখন যাবেন, ধরেন ত্রিপলি গ্রিন ইউনিভার্সিটি,
এরকম যে কোনো একটা চ্যানেলে যখন যাবেন দেখবেন যে ওই চ্যানেলে এরকম একটা প্লে লিস্ট থাকে। ওই প্লে লিস্টে গেলে দেখবেন যে এরকম আলাদা আলাদা ভাগ করা আছে, ঠিক আছে? সো আমার চ্যানেলেও যদি যান তো ওইরকম একটা প্লে লিস্ট পাবেন। ওই প্লে লিস্টে গেলে দেখবেন যে আপনাদের সেকশনের জন্য আলাদা একটা প্লে লিস্ট করা আছে। ওইখানে যখন যাবেন আপনাদের ক্লাসে যতগুলো লেকচার আছে সবগুলো পেয়ে যাবেন। জি স্যার। আচ্ছা স্যার, আর আমাদের তো মনে হয় এন্ট্রপি পর্যন্ত পড়ানো হয়েছিল কি লাস্ট পর্যন্ত, নাকি আরো পড়াইছিল? এনট্রপি আমাদের লাস্ট, মানে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এনট্রপি লাস্ট। এরপর আর কি স্যার এটুকু স্যার বাকি টুকু এনট্রপির ভিডিওটা স্যার ক্লিয়ার হয় নাই তো, মানে আচ্ছা আচ্ছা, পুরোটা আসে নাই। এখানে একটা জিনিস ছিল যে ওই দিনকার ভিডিওটা হয় নাই, মানে প্রবলেম হচ্ছিল। ফার্স্ট পার্ট হয়েছিল, ফার্স্ট পার্ট হওয়ার পরে ভাবছি সেকেন্ড পার্টও হবে, কিন্তু পরে গিয়ে দেখলাম যে সেকেন্ড পার্ট হয় নাই। এটা ওই যে মঙ্গলবারের ডে বেসের ভিডিও সাথে দেখছিলাম। এই জন্য হচ্ছে আমি যেটা করছি, ডে ব্যাচের একটা ভিডিও আমি দিয়ে দিছি, কারণ সেম লেকচার ওদের ভিডিওটা দেখলে ওই শেষেরটুকু এখানে থাকবে। জি স্যার, ওই যে 11 নম্বর লেকচার যেটা ওইটা। আর ডে ব্যাচ অ্যাকচুয়ালি লেকচার বেশি দেখে মন হওয়ার কিছু নাই। আমাদের লেকচারগুলো নরমালি হচ্ছে ডাবল করে, মানে আর ওদের হচ্ছে 1.5 ঘন্টা করে ক্লাস, তো যার কারণে ওদের কি ক্লাসের সংখ্যা বেশি হয়। স্যার আমি হঠাৎ করে 8 থেকে 11 দেখে তো আমি কই কি রে কি হলো। আচ্ছা স্যার, আমরা একটু পড়াশোনা দিকে যাই। হ্যাঁ জি স্যার। তো আমরা অ্যাকচুয়ালি অপটিক্সে 3 ধরনের লাইট নিয়ে কথা বলা হয়। একটা হচ্ছে ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট লাইট, আর হচ্ছে ইনফ্রারেড লাইট। ভিজিবল লাইট হচ্ছে কোন লাইট যেগুলো আমরা নরমালি দেখি, যে বেনিয়া সহকলা বলতে আমরা যা বুঝি, ভায়োলেট, ইন্ডিগো, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই টাইপের আলো নিয়ে অপটিক্স আলোচনা করা হয়। এছাড়া হচ্ছে আলট্রাভায়োলেট লাইট নিয়ে আলোচনা করা হয়, আর একটা হচ্ছে ইনফ্রারেড লাইট। এই 3 ধরনের লাইট নিয়ে আলোচনা করা হয়। তো লাইট নিয়ে আসলে বিজ্ঞানীদের শুরু থেকেই হচ্ছে অনেক ছিল, কোয়ারি ছিল, কোশ্চেন ছিল যে লাইট জিনিসটা কি। এক সময় মানুষ ভাবতো যে মানুষের চোখ থেকে লাইট যায়, সেই লাইট যাওয়ার কারণে আমরা কোনো বস্তু দেখি। তো তারপরে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলো। তো পরবর্তীতে ওনার নাম হচ্ছে বিজ্ঞানী আল-খারিজমি। উনি বললেন যে লাইট থেকে আসলে আলো যায় না, বা আসলে কোনো বস্তু থেকে আমাদের চোখে লাইট আসে। আচ্ছা একটা মিনিট, আমি একটু ভাই। জি ভাই। সিলেবাসটা দেখছেন? আল্লাহ, আমি জানি না কি কয়। আজকে তো ভালো দেখি জানেন, আজকে যদি আমরা যদি 5টা থেকে যদি পরীক্ষাটা দিলে স্যার 1 ঘন্টা ধরেন আমাদের সিলেবাসটা লাগাইতে পারতো না। নেক্সট ক্লাসে নিতে ভেবে টাইবে নিয়ে চলে যেত। এখন ওই 1 ঘন্টা পড়াইবো, সিলেবাসে পাইবো। আনোয়ারুল্লাহ ভাই, আপনি গোপন কথা ম্যাডামের প্রকাশ্যে বললে দেন, স্যারে তো শুনবে। না এটা সত্যি, যদি আজকে যদি আমার পরীক্ষা হইতো স্যার 1 ঘন্টা কম পড়াইতো, লেকচারটাও ছোট থাকতো। ছোট থাকতো, স্যারের সিলেবাস শেষ করতো, এটা মানেন? আসিফ ভাই। হ্যাঁ ভাই, কে? রিয়াদ ভাই। যে আজকে যে পরীক্ষার কথা স্যার বলতেছে, এটার হচ্ছে সিলেবাস হচ্ছে আপনার হিট এন্ড থার্মোডাইনামিক্স এর ওই যে এনট্রপি পর্যন্ত 15-20 মিনিট। আরে ভাই, এখন যে পড়াইতেছে এটা রাত পর্যন্ত। হ্যাঁ জি জি, এই যে এখন যে অপটিক্স পড়াইতেছে না, এটা রাত পর্যন্ত। এটা অপটিক্স তো হচ্ছে আলাদা একটা ইয়া, স্যার 3টা ইয়া দিছে না, পার্ট দিছে না। হিট এন্ড থার্মোডাইনামিক্স আপনার 24টা পেজ। নিজম আসলে নাকি 24টা পেজ পড়ে ফেলবেন শেষ। 24টা পেজ পড়ে ফেলবো। কে জানি বলছিল যে নিজমের কথা বলা 15 পর্যন্ত। নিজম ফুল লোডে আছে না, কে জানি বলছিল যে 15 পেজ পর্যন্ত। রিয়াদুল ভাই। জি ভাই। আমি একটা কথা বলি, সেটা শুনেন। ওই যে থার্মোডাইনামিকের থার্ড ল আছে যেটা, তুমি সিআর এইভাবে কথা বলতে পারো না। জি ভাই, আচ্ছা 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 আচ্ছা, মানে আমাদের ইনবক্সে বুঝাইতেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ জি স্যার। আচ্ছা সরি, আমি যে একটা ফোন আসছিল। ওকে স্যার। ফোন আসছিল বলতে এটা ওই যে আমাদের সামনে একটা কম্পিটিশন হচ্ছে না, ব্যাটল অফ ব্রেইনস। জি স্যার। এখানে কে কে পার্টিসিপেট করতেছো? কে কে?
স্যার আমি তো রেজিস্ট্রেশন করছি মনির আচ্ছা ভাই। এখানে কিন্তু প্রাইজ মানি বেড়ে গেছে অনেক, 5K হয়ে গেছে এখন। 5K ফার্স্ট চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ হচ্ছে 2K, সেকেন্ড রানার আপ 1.5K, ফোর্থ হচ্ছে 1K, আর ফিফথ হচ্ছে 0.5K। স্যার এটার রেজিস্ট্রেশন লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে আগামীকাল রাত 12টা। রেজিস্ট্রেশন করতে পারবে একেবারে বেসিক ফিজিক্স, এই যে আমি যেসব ফিজিক্স পড়াচ্ছি গ্রুপে তো লিংক দিয়ে দিছি। হ্যাঁ আমি যেসব লিংক ফিজিক্স পড়াচ্ছি, অপটিক্স থেকে কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে? তোমাদের সার্কিট ওয়ানে যা পড়তেছো ওখান থেকেই সব কোশ্চেন হবে, তো তোমাদের কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে। ব্যস্ত দোকানে আসেন, আমারও জাতি বলতেছে। হ্যাঁ হ্যাঁ স্যার এটা কবে মানে এটা হবে হচ্ছে কবে? রবিবার সন্ধ্যা 7টায়। স্যার কি বললেন শুধুমাত্র সার্কিট থেকে মানে কোশ্চেন হবে আমাদের? বললাম না সার্কিট থেকে হবে, এই আমি ফিজিক্স পড়াচ্ছি ফিজিক্স থেকে হবে, তোমাদের ম্যাথ পড়াচ্ছি ম্যাথ থেকে হবে, এই টাইপের। স্যার অপটিক্স কি পুরোটা থেকে কোশ্চেন থাকবে? ভাই এটা কম্পিটিশন, এটা কোনো একটা জায়গা থেকে তো, এটা তো পরীক্ষা না। এটা অপটিক্সের যে সিলেবাস মানে এটা পুরোটা থেকে কি আসার সম্ভাবনা আছে কি? যে কোনো জায়গা থেকে আসতে পারে, ফিজিক্সের যে কোনো টপিক থেকে আসতে পারে, অপটিক্স থেকেও আসতে পারে, সেটা বললাম। আর হচ্ছে অলরেডি আমাদের রেজিস্ট্রেশন করছে 250, একটু আগে দেখলাম 254, এবং গেমটা খুব মজা হবে। মানে আমি তোমাকে এইটুকু বলতে পারি, কোশ্চেন হবে খুবই সহজ, যে মাথা ঠান্ডা রেখে দ্রুত অ্যান্সার করতে পারবে তারাই উইনার হবে। তার সময় তো নাই, মানে যে যত দেরিতে অ্যানসার দিব তার তো পয়েন্ট কমতে থাকবে, পয়েন্ট কমে যাবে। দ্রুত অ্যান্সার দিতে হবে, কারেক্ট অ্যান্সার দিতে হবে, এবং কোশ্চেন করা হচ্ছে এমন যে কোশ্চেন যেন সবাই পারে, কিন্তু কে কত দ্রুত অ্যান্সার করতে পারে যেন সবাই একটু ইন্টারেস্ট পায়। জি স্যার চেষ্টা করো। আর কালকে রাত 12টা পর্যন্ত তো লাস্ট ডেট না রেজিস্ট্রেশনের? হ্যাঁ আর বাইরে ইউনিভার্সিটি পোলাপানো আসতেছে, সো গ্রিনের মান সম্মান রাখতে হবে, ঠিক আছে? স্যার আমরা পরীক্ষা মনে দিতে পারবেন না স্যার। সরি আমার পরীক্ষাটা মনে হয় আমি দিতে পারবো না, কারণ আমার হচ্ছে বড় ভাইয়ের বিয়া আজকে আর কি। এখন ভাই দাওয়াত দিলেন না ভাই? সবাই দাওয়াত দেন, আমরা যাই। বরাবর বিয়ে হইলে হচ্ছে আমরা তো কিছু করার নাই, রাতের মধ্যে যদি দিয়ে দিতে পারো, যত 10:30টার দিকে দিব, তো বিয়ে খাওয়া শেষ হয়ে গেলে তারপরে এখন আসতে বেরো, কখন বেরো তো জানি না, যাই হোক যদি চেষ্টা করবো আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো আমি যেটা বলতেছিলাম যে বিজ্ঞানী আলফা উনি ফার্স্ট হচ্ছে এই কনসেপ্টটা দিলেন যে কি, যে লাইট থেকে, মানে আমাদের চোখ থেকে লাইট যায় না, বরং লাইট হচ্ছে কোন একটা বস্তু থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে। তো আস্তে আস্তে এরকম থিওরি দাঁড় হইলো, বিজ্ঞানী নিউটন ওনার একটা থিওরি দিলেন, সেটাকে বলা হয় কর্পাসকোলার থিওরি অফ লাইট। সেটা কি? সেটা ছিল এরকম যে লাইট কনসিস্টস অফ ভেরি টিনি পার্টিকেলস নোন অ্যাজ কর্পাসকোলার। লাইট হচ্ছে কর্পাসকোলার নামের অনেক ছোট ছোট পার্টিকেল দ্বারা তৈরি। আচ্ছা, these corpuscles on emission from the source of light travel in straight line with high velocity. এই কণাগুলা যখন কোন একটা লাইট সোর্স থেকে ইমিট হয়, তখন অনেক বেশি ভেলোসিটিতে সোজা পথে চলতে থাকে, স্ট্রেট লাইনে চলতে থাকে। When these particles enter the eyes, they produce image of the object and sensation of vision. যখন এই পার্টিকেলগুলা ইসে থেকে আসে, মানে যখন এই পার্টিকেলগুলো আমাদের চোখে আসে, তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই, বা একটা ওই বস্তু দেখার একটা সেন্সেশন তৈরি হয়। আচ্ছা, কর্পাসকল অফ ডিফারেন্ট কালার্স হ্যাভ ডিফারেন্ট সাইজেস। এই যে কণাগুলা, এই কণাগুলার ডিফারেন্ট কালার কেন হয়? কারণ তাদের সাইজ ডিফারেন্ট হয়। মানে এই কণাগুলার সাইজ ডিফারেন্স হইলে কি হয় যায়, এদের কালারও ডিফারেন্ট হয়ে যায়। তো এই কথাগুলো বিজ্ঞানী নিউটন বলেন। তো পরবর্তীতে আরো অনেক থিওরি আসে, যেমন হচ্ছে হাইগেনবার্গ একটা থিওরি, ওয়েভ থিওরি, তারপরে হচ্ছে ম্যাক্সওয়েল উনি দেন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তো সব থিওরিরই কিছু অ্যাডভান্টেজ ছিল, কিছু ডিসঅ্যাডভান্টেজেস ছিল। তো সবকিছু মিলে ফাইনালি হচ্ছে এরপরে ম্যাক্স প্ল্যাঙ্ক উনি একটা থিওরি দেন, সেই থিওরিকে বলি আমরা কোয়ান্টাম থিওরি, যে থিওরিটা হচ্ছে সর্বজন স্বীকৃত একটা থিওরি। সেই থিওরিতে ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছেন? ম্যাক্স প্ল্যাঙ্ক বলছেন যে এই যে লাইটকে যে বলা হয়েছে লাইট হচ্ছে ছোট ছোট কণা দ্বারা তৈরি, এই কণাগুলা আসলে কি? তো এই কণাগুলা
কে আসলে এমন ভাবে ব্যাখ্যা করা হলো, লাইট আসলে কণাগুলা হচ্ছে এইরকম, লাইটের এই কণাগুলা মানে লাইট হচ্ছে এমন টাইপের কোনো জিনিস না যে কন্টিনিউয়াস কোনো জিনিস না। যেমন আমরা যদি পানির কথা চিন্তা করি, যে একটা ট্যাবের মধ্যে দিয়ে পানি পড়ে, তাই না, যে কোনো একটা ট্যাব দিয়ে পানি পড়ে, তো এই ট্যাবটা যদি আমরা বন্ধ করা শুরু করি তাহলে কি হবে, আস্তে আস্তে পানির পরিমাণ কমতে থাকবে। তো একটা পর্যায়ে গিয়ে কি হয়, ফুটা ফুটা পানি পড়ে। এটা কিন্তু এমন হয় না যে চুলের মতো চিকন হয়ে পানি পড়ে, এরকম কিন্তু কখনো হয় না। কেমন হয়, ফোঁটা ফোঁটা পানি পড়ে। তার মানে ফোঁটা ফোঁটা পানি একত্র হয়ে অনেক বেশি পানি তৈরি হয়। একইভাবে লাইট হচ্ছে এইরকম, লাইট আসলে প্যাকেট প্যাকেট আকারে, মানে প্যাকেট প্যাকেট আকারে লাইট থাকে, অনেকগুলা প্যাকেট একসাথে হইলে যে আমরা লাইটের একটা ফ্লো দেখতে পাই। যেমন আমরা যদি 100টা চিপসের প্যাকেট একটার পর একটা লাগায় রাখি, যেগুলা হচ্ছে নর্মালি দোকানে থাকে, যে একটার পর একটা লাগানো থাকে, ঝুলানো থাকে, তো ওইরকম দেখলে কি মনে হবে যে চিপসের অনেক এত বড় প্যাকেট। এবং কিন্তু চিপসের প্যাকেট কি আসলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা করে প্যাকেট বিক্রি করা হয় আলাদা আলাদা করে। তো ওই রকমই লাইট হচ্ছে একটা প্যাকেট প্যাকেট আকারে থাকে। তো এই লাইটের এই সব প্যাকেটকে বলা হয় ফোটন বা কোয়ান্টা। হ্যাঁ, এই যে যেটা নিউটন যেটাকে কর্পাসকোলার বলছিল, এটা আসলে কর্পাসকোলার না, এটা হচ্ছে ফোটন বা কোয়ান্টা। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি লাইটের থিওরি, যে এই ফোটন দিয়েই আসলে লাইট তৈরি হয়। আচ্ছা, তো এই লাইট নিয়েই, এই লাইটের দুই ধরনের প্রপার্টি আছে, একটা হচ্ছে ওয়েভ প্রপার্টি আছে, একটা হচ্ছে পার্টিকেল প্রপার্টি আছে। মানে লাইট ওয়েভ হিসেবে আচরণ করে, আবার কণা হিসেবে আচরণ করে। আচ্ছা, তো আমরা এই ফিজিক্যাল অপটিক্সে লাইটের 3 ধরনের প্রপার্টি নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে ইন্টারফারেন্স, আরেকটা ডিফ্রাকশন, আরেকটা হচ্ছে পোলারাইজেশন। এই 3 ধরনের ইফেক্ট নিয়ে কথা বলবো। তো ইন্টারফারেন্স পড়ার আগে আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে। একটা কনসেপ্ট হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল। এই জিনিসটা কি? হাইগেনস প্রিন্সিপালে বলা হয়েছে এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, তাহলে এখন আমাদের জানতে হবে ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি। ওয়েভ ফ্রন্ট হচ্ছে এমন একটা জিনিস যে কোন একটা ওয়েভের ক্ষেত্রে যদি এমন হয় যে কোন একটা ওয়েভে সমদশা সম্পন্ন কিছু কণা আছে, তাদের দশা হচ্ছে সেম, ফেজ হচ্ছে সেম। তো এই সমদশা সম্পন্ন কণাগুলার যে সঞ্চার পথ হবে সেটা হচ্ছে কি ওয়েভ ফ্রন্ট। কোন একটা ওয়েভের সমদশা সম্পন্ন যে কণাগুলার যে সঞ্চার পথ থাকবে সেটাকে বলা হয় ওয়েভ ফ্রন্ট। বা যে যে হচ্ছে একটা লাইনের মধ্যে ওয়েভগুলা হচ্ছে কিভাবে থাকে, সেম দশাতে থাকে, সেই লাইনটাকে আমরা বলতে পারি ওয়েভ ফ্রন্ট। যে কোনো ভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। তো এরকম বলা হয়েছে কি যে এইরকম কোন একটা ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো হচ্ছে কেমন সমদশা সম্পন্ন, সেই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট কি হিসেবে আলোচনা করে, প্রত্যেকটা পয়েন্ট নতুন তরঙ্গ মুখ। ওয়েভ ফ্রন্টের বাংলা হচ্ছে তরঙ্গ মুখ, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এগুলা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এটা একটা ওয়েভ ফ্রন্ট, এটাকে আমরা বলতে পারি গোলকীয় বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বা গোলকীয় তরঙ্গ মুখ। এটাকে বলতে পারি আমরা সমতল ওয়েভ ফ্রন্ট বা প্লেন বা সমতল তরঙ্গ মুখ। তো এইরকম যে কোনো ওয়েভ ফ্রন্টের যে কোনো পয়েন্ট যারা সমদশা সম্পন্ন, তারা নতুন নতুন তরঙ্গ তৈরি করে, নতুন নতুন সেকেন্ডারি ওয়েভ তৈরি করে। যে সেকেন্ডারি ওয়েভগুলা আগের যে ওয়েভ ছিল সেই ওয়েভের সমান ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হয়, এবং একটা নির্দিষ্ট সময় পর এই যে ওয়েভগুলা সামনের দিকে অগ্রসর হইলো, সেগুলার ট্যানজেন্ট বরাবর যদি আমি আরেকটা তল আঁকি, তাহলে নতুন আরেকটা ওয়েভ ফ্রন্ট পাবো, ঠিক আছে। আবার নতুন ওয়েভ ফ্রন্ট থেকে কি হবে, নতুন ওয়েভ ফ্রন্ট থেকে আবার নতুন তরঙ্গ উৎপন্ন হবে, সেই তরঙ্গগুলো আবার সামনে গেলে সামনে আরেকটা ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। তো এই প্রিন্সিপালকে বলা হয় হাইগেনস প্রিন্সিপাল। স্যার এই বিষয়টা মানে আরেকটু যদি ক্লিয়ার করতেন স্যার। হ্যাঁ, লাস্টের দিকটাতে স্যার একটু বুঝিনি। তোমার কথাটা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবা। স্যার বললাম লাস্টের দিকে একটু বুঝিনি স্যার, কথাটা একটু থেমে আসছে। আচ্ছা, ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার, তরঙ্গ মুখ। আচ্ছা, তরঙ্গ মুখ। তো এই তরঙ্গ মুখের প্রত্যেকটা পয়েন্ট থেকে নতুন নতুন তরঙ্গ তৈরি হয়। যেমন এই যে ধরো এইটার কথা যদি চিন্তা করি, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আরেকটা তরঙ্গ তৈরি হয়েছে, এই পয়েন্ট থেকে আরেকটা তরঙ্গ তৈরি হয়েছে,
এই পয়েন্ট থেকে আরেকটা তরঙ্গ তৈরি হয়েছে। তো একটা নির্দিষ্ট সময় পরে এই যে নতুন তরঙ্গগুলো আছে এই তরঙ্গগুলার স্পর্শ মানে তরঙ্গ বরাবর আমি যদি ট্যানজেন্ট আঁকি বা স্পর্শ করে একটা ট্যানজেন্ট আঁকি, তখন কি হবে? তখন এইখানে এই বরাবর এই তল বরাবর আরেকটা নতুন ওয়েভফ্রন্ট তৈরি হবে। তো সেইখানকার প্রত্যেকটা পয়েন্ট কি হবে? সমদশা সম্পন্ন। ওরাও কি করবে? ওরাও নতুন নতুন ওয়েভ তৈরি করবে এরকম করে। সেই নতুন নতুন ওয়েভের পৃষ্ঠ বরাবর আমি যদি আরেকটা ট্যানজেন্ট রাখি তাহলে সেখানে আরেকটা নতুন ওয়েভফ্রন্ট পাবো। সেই নতুন ওয়েভফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট কি হবে? সমদশা সম্পন্ন। সেগুলা কি করবে? আবার নতুন ওয়েভ তৈরি করবে। এরকম করে ব্যাপারগুলো আসলে চলবে। এখন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ওকে। তো এরপরে একটা কনসেপ্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভস বা তরঙ্গের উপরিপাতন। জিনিসটা কি? যে ধরো কোন একটা জায়গায় একটা মিডিয়ামের মধ্যে একই সাথে যদি অনেকগুলো ওয়েভ থাকে তাহলে কি হবে? মানে তোমরা যেখানে তোমরা এখানে ক্লাস করতেছো, এখানে যদি আরেকটা ক্লাস ঢুকে পড়ে তখন একটা বাজে অবস্থা তৈরি হবে না? এইরকম যে একটা জায়গা একটা মিডিয়াম আছে, সেই মিডিয়ামে আসলে একটা ওয়েভ থাকার কথা, কিন্তু সেখানে নাম্বার অফ ওয়েভস চলে আসলো, তখন কি হবে? তখন রেজাল্টেন্ট একটা ডিসপ্লেসমেন্ট তৈরি করতে হবে, তাই না? মানে দুই পক্ষকে একটা সমঝোতায় আসতে হবে যে কি অবস্থা হবে। তো এইরকম কন্ডিশনকেই বলা হয় সুপারপজিশন। আর এখন যদি ওয়েভের ক্ষেত্রে এরকম হয় যে একটা মিডিয়াম একই সাথে নাম্বার অফ ওয়েভস দ্বারা হচ্ছে ডিস্টার্ব হইলো, তাহলে আমাদের রেজাল্টেন্ট একটা ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কি হবে? যে প্রত্যেকটা ওয়েভে আলাদা আলাদা ডিসপ্লেসমেন্টকে আমরা যদি যোগ করি তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা চলে আসবে। তো এই কনসেপ্টটা ফার্স্ট দেয় বিজ্ঞানী ইয়াং। তো বিজ্ঞানী ইয়াং উনি যেটা বলছেন যে when two undulations from different origin, যখন ডিফারেন্ট অরিজিন থেকে আলাদা আলাদা তরঙ্গ তৈরি হয় এবং সেগুলা পারফেক্টলি বা নিয়ার পারফেক্টলি যদি তারা কোইনসাইড করে একটার সাথে, তাহলে তাদের জয়েন্ট ইফেক্ট কেমন হবে? তাদের জয়েন্ট ইফেক্ট ইজ এ কম্বিনেশন অফ দ্য মোশনস বিলঙ্গিং টু ইট। তাদের জয়েন্ট ইফেক্ট হবে কি? প্রত্যেকটা আলাদা আলাদা কম্বিনেশন, মানে দুইটা থাকলে এটার মোশন কত আর এটার মোশন কত, এই দুইটা মিলে হবে একটা কম্বিনেশন তৈরি হবে, এরকম একটা ব্যাপার। জিনিসটা কেমন? যে ধরো যে আমাদের এরকম একটা মিডিয়াম আছে, এই মিডিয়ামের মধ্যে এরকম একটা ওয়েভ আসছে, তো একটু পরে কি হইলো? যে আরেকটা ওয়েভ আসলো, তো এরকম একটা অবস্থা তৈরি হইলো, দুইটা ওয়েভ চলে আসলো। তো দুইটা ওয়েভ চলে আসলে কি হবে? তার মানে দুইটা ওয়েভ সেম দশায় আছে, তখন কি হবে? তখন আমাদের এটার একটা নতুন একটা রেজাল্টেন্ট অবস্থা তৈরি হবে, যে এই দুইটা বাদ দিয়ে এরকম একটা নতুন অবস্থা তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ওয়েভ। তাহলে এখানে আসলে কি হলো? y ইজ ইকুয়াল টু, মানে নতুন যে ওয়েভ, y ইজ ইকুয়াল টু সমান সমান কি হলো? y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। ওকে, আচ্ছা। আবার ব্যাপারটা উল্টা হইতে পারে। উল্টা কেমন হইতে পারে? উল্টা হতে পারে এরকম যে একটা ওয়েভ আসছে এই বরাবর, আরেকটা ওয়েভ আসছে এই বরাবর, তখন কি হবে? তখন নতুন একটা রেজাল্টেন্ট ওয়েভ হবে। সেটা হবে কেমন? সেটা হয় এই সোজা বরাবর হয়ে যাবে, দুইটা যদি সমান থাকে দুইটা ওয়েভ, বা যদি সমান না থাকে, যেদিকে বড় থাকে এটাকে নিচের দিকে বড় মনে হচ্ছে, তার মানে নিচের দিকে একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হতে পারে। বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে y ইজ ইকুয়াল টু কি হয়েছে? y ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2। ঠিক আছে, একটা তো y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2, আর একটা তো y ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2। স্যার উপরেরটা কি y1 ধরছেন? মানে তোমরা যেটা ইচ্ছা ধরতে পারো, কারণ আমি তো আর এখানে জানি না কোনটা বড় কোনটা। না, যেহেতু স্যার নিচেরটা বড় বললেন এজন্য বললাম। ও না, ওটা তো আমি মুখে বলছি। আর তুমি যদি যেটাই ধরো এটা ছোট আর এটা বড়, রেজাল্ট যেটা স্যার বড় হবে ওটা থেকে মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে ধরো মাইনাস হলে এই পাশে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, দুইটা মাইনাস দিয়ে কাটা দিলে তোমার ওই একই আসবে। তার মানে স্যার কি y তাহলে y1 y2 ই আসবে? হ্যাঁ, y y1 y2 আসবে। তাহলে স্যার বড় সূত্র ধরো
তুমি কি করছো 3 থেকে 5 বিয়োগ করছো, কত হবে তোমার? -2। -2। তো এই পাশেও তোমার অ্যানসার যেটা আসবে সেটা কি আসবে? -2। তোমার তো আসলে দরকার হচ্ছে কি মানটা, দুই পাশে দুইটা মাইনাস কি যাবে, এটা হচ্ছে এরকম। আসলে প্লাস আর মাইনাস কিন্তু একই জিনিস, শুধু ডিরেকশন উল্টা। মানে মাইনাস আর হচ্ছে ভাগ, এই দুইটা জিনিস না থাকলেও চলতো, সব কাজ করা যাবে এই দুটো বাদে। তাহলে স্যার ঋণ থাকতোই তো না। না, তোমার ওই যে মাইনাস থাকতো, থাকতো, তোমার ডিরেকশন উল্টা থাকতো। জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভস। তো এরপর আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস। এটা বলতে কি বোঝায়? যে দুইটা সোর্সকে আমরা তখন কোহেরেন্ট বলবো যখন ওই দুইটা সোর্স থেকে যে লাইটগুলো ইমিট হবে সেই লাইটগুলোর ফ্রিকোয়েন্সি থাকবে সেম, এবং তাদের জিরো ফেজ ডিফারেন্স থাকবে বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে। হয় জিরো ফেজ ডিফারেন্স, যে কোনো ফেজ ডিফারেন্স নাই, কিংবা কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স থাকবে, যে সবসময় একই ফেজ ডিফারেন্স। এরকম যদি হয় তাহলে ওই দুইটা সোর্সকে বলা হয় কোহেরেন্ট সোর্স। Two sources are said to be coherent if they emit light waves of exactly same frequency or have zero or constant phase difference. এরকম যদি হয় তাহলে সেই সোর্সগুলোকে আমরা বলবো কোহেরেন্ট সোর্স। নরমাল আমরা যেসব লাইট ইউজ করি, আমাদের বাসার লাইট, কোনোটাই কোহেরেন্ট সোর্স না, ইভেন সূর্যের আলো কোহেরেন্ট সোর্স না, মোমবাতি টোমবাতি কোনোটাই না। কোহেরেন্ট সোর্স হচ্ছে লেজার, লেজার হচ্ছে এক ধরনের কোহেরেন্ট সোর্স। আচ্ছা, এখন আমাদের মেইন টপিকে আমরা চলে আসছি, সেটার নাম কি? ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স জিনিসটা কি? ইন্টারফারেন্স হচ্ছে এমন একটা ফেনোমেনা যেখানে দুইটা ওয়েভ আর কি একটা আরেকটার উপর সুপার ইম্পোজ হয়। যদি আমরা সুপার পজিশন করলাম, একটা ওয়েভের উপর আরেকটা ওয়েভ, ওইটা আর কি একটা ওয়েভের উপর আরেকটা ওয়েভ চলে গেছে, ওই রকম দুইটা লাইট ওয়েভ যদি এমন হয় যে একটা ওয়েভের উপর আরেকটা ওয়েভ পড়ছে, সুপার ইম্পোজ হয়েছে, তখন কি হবে? তখন যে জিনিসটা হয়, দুইটা লাইট ওয়েভ একটার উপর আরেকটা যদি পড়ে তাহলে ওখানে সুপার পজিশন হয়। তো সুপার পজিশন হইলে যেটা হয় যে কোনো কোনো জায়গায় লাইটের ইন্টেন্সিটি বেড়ে যায়, আবার কোনো কোনো জায়গায় লাইটের ইন্টেন্সিটি কমে যায়। তো যেসব জায়গায় লাইটের ইন্টেন্সিটি বেড়ে যায় সেসব জায়গায় অনেক উজ্জ্বলের তৈরি হয়, অনেক বেশি লাইটের তৈরি হয়, আর যেখানে জায়গায় ইন্টেন্সিটি কমে যায় সেখানে অন্ধকার তৈরি হয়। তো এই ঘটনাকে, যে লাইটের এক জায়গায় একবার উজ্জ্বল আলো তৈরি হচ্ছে, একবার অন্ধকার আলো তৈরি হচ্ছে, এই ঘটনাকে বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার। দুইটা আলোক তরঙ্গ যদি একটা আরেকটার উপর উপরিপাতিত হয় তাহলে কোনো কোনো জায়গাতে কি হবে, উজ্জ্বল আলো তৈরি হবে, আর কোনো কোনো জায়গাতে অন্ধকার আলো তৈরি হবে। তো এই উজ্জ্বল আর অন্ধকার আলোকে বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। তো যখন দুইটা লাইট একই দশায় পড়ে তখন সেইখানে অ্যামপ্লিটিউড বেড়ে যায় এবং উজ্জ্বল আলো তৈরি হয়, এবং সেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই দেখো, যখন কি হবে, যখন দুইটা লাইট ওয়েভ মানে একই দশায় পড়বে বা সেম দশায় পড়বে তখন তাদের অ্যামপ্লিটিউড বেড়ে যাবে। দ্যাট মিন্স একটা লাইট ওয়েভের ক্রেস্ট মানে তরঙ্গ শীর্ষ আরেকটা লাইট ওয়েভের ক্রেস্টের উপর পড়বে, আরেকটা লাইট ওয়েভের তরঙ্গ শীর্ষের উপর পড়বে, তখন দুইটা ক্রেস্ট মিলে অনেক বড় একটা ক্রেস্ট তৈরি হবে, দ্যাট মিন্স অ্যামপ্লিটিউড অনেক বেড়ে যাবে। তো এই ধরনের লাইটকে আমরা বলি কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যদি এমন হয় যে দুইটা লাইট ওয়েভ এমন হইলো তারা বিপরীত দশায় পড়লো, মানে একটা ওয়েভের ক্রেস্ট আর একটা ওয়েভের চাপের মধ্যে পড়লো, মানে একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদের মধ্যে পড়লো, তখন যে জিনিসটা হবে, তখন অ্যামপ্লিটিউড বিকামস জিরো হয়ে যায় বা অ্যামপ্লিটিউড কমে যায়। তো এই ধরনের ইন্টারফারেন্সকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এবং এই সময় হচ্ছে অন্ধকার অবস্থা তৈরি হয়। সো একটা ইন্টারফারেন্স যখন ঘটবে তখন কিন্তু একই সাথে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ দুই ধরনের ইন্টারফারেন্সই হয়। এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দুইটা একই দশায় পড়ছে, অ্যামপ্লিটিউড বেড়ে গেছে, আর এখানে দুইটা বিপরীত দশায় পড়ছে, অ্যামপ্লিটিউড কমে গেছে। ঠিক আছে? সো যখন একটা লাইট ওয়েভ এরকম ইন্টারফারেন্স হয় তখন একই সাথে সেম অনেকগুলা অন্ধকার এবং আলোর অবস্থা তৈরি হয়। তো এটা বিজ্ঞানী ইয়াং দিচির পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেন। দিচির পরীক্ষাটা কেমন, যে এখানে একটা লাইট সোর্স আছে, সেই একটা লাইট সোর্স, তো নর্মাল আমাদের যে লাইট সোর্স সেগুলো তো আসলে না কি বলে কোহেরেন্ট না, তো কোহেরেন্ট না যেহেতু, তো সেগুলোকে কোহেরেন্ট করা যায় কিভাবে,
এই লাইট সোর্সের সামনে আমি দুইটা ছিদ্র করলাম। ছিদ্র করলে কি হবে, এই লাইটটা এখান থেকে বেরোবে আর এই লাইটটা এখান থেকে বেরোবে। তো দুইটা সেম লাইট যখন দুইটা জায়গা থেকে বেরোচ্ছে তখন আমাদের এই দুইটা জায়গাকে আমি দুইটা লাইট সোর্স হিসেবে ধরে নিতে পারবো। একই লাইট দুই জায়গা থেকে বেরোচ্ছে, তো আমি আমার দুইটা লাইট হয়ে গেল তাহলে, এবং দুইটা লাইটের সবকিছু একটা আমাদের এই দুইটা লাইট কোহারেন্ট লাইট হয়ে গেল। বিজ্ঞানীদের কত বুদ্ধি দেখছো, ছিদ্র করে তারা দুইটা লাইট সোর্স বানিয়ে ফেলছে। তো এই দুইটা লাইট সোর্স, কোহারেন্ট লাইট সোর্স যখন একটা একটার উপর সুপার ইম্পোজ হয়, তখন এই যে এইসব জায়গাতে, যেসব জায়গায় যে কোইনসাইড করছে এইসব জায়গাতে এক ধরনের ফ্রিঞ্জ তৈরি হয়, আর যেসব জায়গায় কোইনসাইড করতেছে না সেই সব জায়গাতে এক ধরনের ফ্রিঞ্জ তৈরি হয়। মানে যেসব জায়গায় হচ্ছে অ্যামপ্লিটিউড বেড়ে যায় সেসব জায়গায় আমরা ব্রাইট লাইট পাই, আর যেসব জায়গায় অ্যামপ্লিটিউড কমে যায় সেসব জায়গায় আমরা ডার্ক লাইট পাই। তো এই ঘটনাটাকেই বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। তো তোমরা চাইলে একটা ভিডিও দেখতে পারো, যদিও আমার মানে ল্যাপটপের অবস্থা খুব একটা সুবিধার না, মানে সাউন্ড খুব একটা সুবিধার না। স্যার মানে আপনার কথাগুলো মানে বেজে বেজে আসছে, এটা কি আমার নেটের সমস্যা নাকি সবারই একটু? আচ্ছা, কন্ডিশন অফ ইন্টারফারেন্স হচ্ছে কি, যে ওই দুইটা লাইট ওয়েভসকে অবশ্যই কোয়ারেন্ট সোর্স থেকে আসতে হবে। দ্যাট মিন্স তাদেরকে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে ওয়েভ ইমিট করতে হবে। আরেকটা হচ্ছে দ্য ওয়েভস মাস্ট বি মনোক্রোমেটিক, ওদেরকে অবশ্যই মনোক্রোমেটিক ওয়েভ হইতে হবে। দ্যাট মিন্স সিঙ্গেল ওয়েভলেন্থ থাকতে হবে। আমাদের যে লাইট সেগুলো কিন্তু মনোক্রোমেটিক না, এখানে অনেকগুলো লাইট থাকে, অনেকগুলো ওয়েভলেন্থ থাকে। সো এমন একটা লাইট হইতে হবে যেখানে একটা ওয়েভলেন্থ থাকবে শুধু। আচ্ছা, এই যেখানে কোয়ারেন্ট সোর্সটাকে আবার দেখানো হয়েছে যে এই দুটো হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ওয়েভলেন্থ সবই সেম, শুধুমাত্র হচ্ছে ফেজ ডিফারেন্সটা আছে, কিন্তু সব জায়গায় কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স আছে। মানে এটা এখান থেকে শুরু হয়েছে আর এটা শুরু হয়েছে উপর থেকে, এবং সব জায়গাতেই ফেজ ডিফারেন্সের যে পার্থক্য সেটা সব জায়গাতেই কনস্ট্যান্ট, যার কারণে এই দুটাকে আমরা কোহেরেন্ট লাইট সোর্স বলতে পারি। আচ্ছা, তারপরে ইন্টারফারেন্স দুই ধরনের, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো এটা হচ্ছে বিজ্ঞানী থমাস ইয়ং এর সেই এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্ট যখন উনি করছে, এই এক্সপেরিমেন্টটা আমাদের অত দরকার নাই, আমরা হচ্ছে এক্সপেরিমেন্টের সেটআপটা একটু দেখবো, কারণ সেটআপ পারলে আমাদের এই এক্সপেরিমেন্ট রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করতে পারবো। দেখো উনি যেটা করছেন, দুইটা কোয়ারেন্ট লাইট সোর্স, মানে এই পাশে একটা লাইট দিয়ে দুইটা কোয়ারেন্ট লাইট সোর্স বানানো হয়েছে, এবং দুইটা কোয়ারেন্ট লাইট সোর্স যে দূরত্বে আছে সেই দূরত্বকে আমরা বলছি ডি, বা উনি বলছে সেটা হচ্ছে ডি। আচ্ছা, এই লাইট সোর্স থেকে এই পাশে যে স্ক্রিন, সেই স্ক্রিনের যে দূরত্ব সেটাকে উনি ধরছে ডি, ঠিক আছে। তারপরে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ পর্যন্ত যে দূরত্ব সেটাকে ধরছে হচ্ছে এক্স। সো ডি ডিস্টেন্সের দুইটা স্লিট থেকে লাইট, দুইটা ওয়েভ বের হবে, তারা এখানে সুপার ইম্পোজ হবে। সুপার ইম্পোজ হওয়ার পরে ক্যাপিটাল ডি ডিস্টেন্সে একটা পর্দার উপর কি হবে, এই ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ গুলা পড়বে, এবং একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এক্স, বা একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জ পর্যন্ত যে দূরত্ব সেটাও হচ্ছে এক্স, ঠিক আছে। তো এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ডি হচ্ছে দুইটা স্লিটের ডিস্টেন্স, ক্যাপিটাল ডি হচ্ছে স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্স, আর একটা ফ্রিঞ্জ থেকে, একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ, বা একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব হচ্ছে এক্স। মনে থাকবে? স্যার এখানে ভাইভাতে মানে কোশ্চেনটা কিভাবে হতে পারে? ভাইবার কোশ্চেন হতে পারে, ধরো তোমাকে আমি বললাম যে ইয়াং এর যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ছিল সেটা সেটআপ গুলো একটু বলো। তখন তুমি বলবা যে ডি ডিস্টেন্সে দুইটা স্লিট রাখা হয়, এই পাশ থেকে একটা লাইট সোর্স ফেলা হয়, সেই দুইটা লাইট ওই পাশে সুপার ইম্পোজ হয়, একটা স্ক্রিন রাখা হয় ক্যাপিটাল ডি ডিস্টেন্সে, এবং স্ক্রিনের উপর ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ গুলো পড়ে, একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের দূরত্বকে এক্স বলা হয়, এরকম আর কি। আর সামনে পড়লে এগুলাকে আরো একটু ডিটেইল বলতে পারবো। তো এই হচ্ছে আমাদের। তো এরপরে এই এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এখান থেকে একটা লাইট সোর্স বের হয়, এখান থেকে একটা লাইট সোর্স বের হয়। তো এই লাইট সোর্সটাও এখানে যায়, এই লাইট সোর্সটাও এখানে যায়, এই দুইটা গিয়ে এখানে একটা ফ্রিঞ্জ তৈরি করে।
এখন আমাকে বলো যে এটা যতটুকু ডিসটেন্স অতিক্রম করছে এটা কি ততটুকু ডিসটেন্স অতিক্রম করছে না তার চেয়ে বেশি করছে? তার চেয়ে বেশি করছে। আচ্ছা যদি তার চেয়ে বেশি করে থাকে, যদি বেশি করে থাকে তার মানে কি তাদের মধ্যে একটা কি আছে, পাথ ডিফারেন্স আছে, তাই তো? আচ্ছা যদি একটা পাথ ডিফারেন্স থাকে, এখানে একটা বিশাল ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের মাধ্যমে এই পাথ ডিফারেন্সটা বের করা হয়। তো এই ক্যালকুলেশনটা আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে? তো পাথ ডিফারেন্সটা হবে কি x d বাই d, পাথ ডিফারেন্স সমান সমান x d বাই d, যেখানে x কি একটা বাইট থেকে আরেকটা বাইটের দূরত্ব। আচ্ছা আর d ক্যাপিটাল D ডি হচ্ছে ক্যাপিটাল ডি হচ্ছে স্ক্রিন থেকে স্লিটের দূরত্ব। আচ্ছা আর স্মল d দুইটা স্লাইডের দূরত্ব। তো এটা আমাদের পড়তে হবে না, আমাদের পড়তে হবে কি যে কন্ডিশন ফর ব্রাইট ফ্রিঞ্জেস আর কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জেস, মানে কোন কোন জায়গাতে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে আর কোন কোন জায়গায় ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। তো ব্রাইট ফ্রিঞ্জ যেসব জায়গায় তৈরি হবে সেই সব জায়গা সম্পর্কে কি বলা হয় যে এইরকম, যে পাথ ডিফারেন্স অফ এ ইজ দ্য হোল নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ। পাথ ডিফারেন্স যেটা ওই যে আমরা যেটা দেখলাম যে x d বাই d, সেটা হবে ওয়েভলেন্থের হোল নাম্বার মাল্টিপল, মানে একটা ওয়েভলেন্থের পূর্ণ সংখ্যার গুণিতক হবে কি পাথ ডিফারেন্স। সো পাথ ডিফারেন্স উইল বি দ্য হোল নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ ল্যামডা। তো এইটা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি কি অবস্থা, সো আমরা লিখি যে x d বাই d সমান সমান n ল্যামডা। সো x সমান সমান কি হবে n ল্যামডা d ডিভাইডেড বাই d, সেটা হবে কি x এর মান। তো যেখানে n এর মান কি হবে, n এর মান হচ্ছে n এর মান হবে পূর্ণ সংখ্যার ওয়েভলেন্থের পূর্ণ সংখ্যার গুণিতক। সো n এর মান হবে 0 1 2 3 এরকম। আচ্ছা সো এই x টা কি, x টা হচ্ছে c থেকে পয়েন্ট c থেকে একটা ব্রাইট ফ্রিঞ্জের ডিসটেন্স। তো আমাদের একটু দেখতে হবে পয়েন্ট c টা কি। এই দেখো এটা হচ্ছে মেইন পয়েন্ট যেটা c, সেইখান থেকে যে কোনো একটা ব্রাইট ফ্রিঞ্জের যে দূরত্ব সেটা হচ্ছে x। আচ্ছা সো আমরা যদি n এর বিভিন্ন মান বসাই, যে ফার্স্টে n এর মান বসাইলাম 0, তারপর 1, তারপর 2, তারপর 3। তো n এর মান যদি 0 বসাই x এর মান কি হবে 0, n এর মান 1 বসাইলে হবে x এর মান ল্যামডা d বাই d, n এর মান 2 বসাইলে হবে 2 ল্যামডা d বাই d, n এর মান 3 বসাইলে হবে 3 ল্যামডা d বাই d। তো এখন যদি তোমাকে বলা হয় যে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের যে দূরত্ব সেটা কত সেটা বের করো, তাহলে x2 x1 বা x1 x0 বা x3 x2 যে কোনো একটা করলেই হবে। তাহলে এখানে কি করা হয়েছে x2 x1, তাহলে কি হবে 2 ল্যামডা d বাই d মাইনাস ল্যামডা d বাই d। বুঝতেই পারতেছি দুইটা ল্যামডা d বাই d থেকে একটা ল্যামডা d বাই d বিয়োগ করলে কি হবে, একটা ল্যামডা d বাই d হবে। আচ্ছা তার মানে একটা ব্রাইট ফ্রিঞ্জের কনজিকিউটিভ দুইটা ব্রাইট ফ্রিঞ্জের ডিসটেন্স হচ্ছে ল্যামডা d বাই d। আচ্ছা এখন ডার্ক ফ্রিঞ্জেসের ক্ষেত্রে কি হবে, ডার্ক ফ্রিঞ্জেসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে if the path difference is an odd number multiple of half wavelength, হাফ ওয়েভলেন্থের অড নাম্বার মাল্টিপল যদি হয় তাহলে কি হবে ডার্ক ফ্রিঞ্জ পাওয়া যাবে। অড নাম্বার মানে কি বেজোড় সংখ্যার গুণিতক হইতে হবে, হাফ ওয়েভলেন্থের মানে ল্যামডা বাই 2 এর বেজোড় সংখ্যার গুণিতক হইতে হবে। আচ্ছা সো ল্যামডা বাই 2 এটা কি হবে, ল্যামডা বাই 2 এর বেজোড় সংখ্যার গুণিতক হইতে হবে যেমন ল্যামডা d বাই d, এটা হচ্ছে ল্যামডা বাই 2, এটা বেজোড় সংখ্যার গুণিতক। বেজোড় সংখ্যার গুণিতক কিভাবে বুঝবো, এই যেখানে দেখো আছে 2n + 1, এখন n এর মান যদি এখানে 0 বসাও তাহলে কি হবে, n এর মান 0 হইলে এটার মান হবে 1, n এর মান যদি তুমি 1 বসাও তাহলে হবে 3, n এর মান যদি 2 বসাও তাহলে হবে 5, n এর মান যদি 3 বসাও তাহলে হবে হচ্ছে 7, এরকম করে চলতে থাকবে তাই না। আচ্ছা তো তাই যদি হয় যে তার মানে আমরা 2n + 1 কে আমরা বলতে পারি অড নাম্বার মাল্টিপল আর ল্যামডা বাই 2। সো আমরা এখান থেকে যদি x এর মান বের করার চেষ্টা করি তাহলে কি হবে 2n + 1 ল্যামডা d ডিভাইডেড বাই 2d। আচ্ছা ওকে সো এখানে কি হবে n এর মান যদি আমরা একবার 0 বসাই
তখন দেখবো যে এক্স নট ল্যামডা ডি বাই 2d, এন এর মান যদি শূন্য বসাই তাহলে কি হবে, এটা হবে হচ্ছে 1 হইলে হবে কি ল্যামডা বি বাই 2d। এন এর মান যদি 1 বসাই তাহলে কি হয় 3, তাহলে 3 ল্যামডা ডি বাই 2d। এন এর মান 2 বসাইলে কি হবে 5 ল্যামডা ডি বাই 2d। আগের মতোই আমরা কি করব, যে একটা ফ্রিঞ্জ থেকে, একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব কতটুকু সেটা বের করব। তাহলে কি করতে হবে, যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। তাহলে x2 থেকে আমরা x1 বিয়োগ করি, তাহলে কি হবে 5 ল্যামডা জি বাই 2d মাইনাস 3 ল্যামডা জি বাই 2d। এটা যদি বিয়োগ করি তাহলে কি হয়, নিচে লসাগু 2d আর উপরে কি থাকবে 5 ল্যামডা ডি মাইনাস 3 ল্যামডা ডি, তার মানে 2 ল্যামডা ডি। তাহলে উপরে নিচে 2 কাটা যাবে, থাকবে শুধু ল্যামডা ডি বাই ডি। তো দেখো এইখানে যে ল্যামডা ডি বাই ডি আসতেছে, দুইটা ব্রাইট ফ্রিঞ্জের যে ডিসটেন্স, আর দুইটা ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে যে ডিসটেন্স ছিল সেটাও কি ছিল ল্যামডা ডি বাই ডি। দুইটা ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে যে ডিসটেন্স সেটা হচ্ছে ল্যামডা ডি বাই ডি। তার মানে আমরা এটা বলতে পারি যে দ্য ডিসটেন্স বিটুইন কনজিকিউটিভ ব্রাইট অর ডার্ক ফ্রিঞ্জেস ইজ ইকুয়াল। মানে দুইটা উজ্জ্বল পট্টি বা দুইটা অন্ধকার পট্টির যে দূরত্ব সেগুলো আসলে সমান, আসলে সব ফ্রিঞ্জগুলো আসলে সমান। তো এই যে এই ডিসটেন্সটাকে কি বলে, এই ডিসটেন্সটাকে বলা হয় ফ্রিঞ্জ উইডথ। এই ডিসটেন্সটাকে বলা হয় ফ্রিঞ্জ উইডথ, মানে ফ্রিঞ্জের পুরুত্ব অ্যাকচুয়ালি। কি তোমরা কি বুঝতে পারতেছো? এই ক্ষেত্রে যে ওই সোর্সের যে ছিদ্র যদি সমান না থাকে তাহলে কি ডার্ক ফ্রিঞ্জ এবং ব্রাইট ফ্রিঞ্জ এর সমান তোমার হবে? কথা যদি একটু জোরে বলতা তাহলে আমি শুনতে পারতাম। স্যার বলতেছিলাম যে স্লিটের মধ্যে যে ছিদ্রগুলো করা হয়েছে সোর্সের জন্য, তো ওইটার ডিসটেন্সটা যদি আমরা একটা থেকে আরেকটা ডিসটেন্স একটু বড় করি, বাকিগুলো কি ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জ কি সমান থাকবে? তুমি যাই করো সব জায়গায় সমান থাকবে, ঠিক আছে? তুমি যদি ছিদ্র বড় করো তখন দেখা যাবে ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জের যে দূরত্ব সেটা বেড়ে গেছে, কিন্তু সমান থাকবে সব সময়। এখন একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে ফ্রিঞ্জগুলো এরকম তৈরি হয়, একটা ব্রাইট একটা ডার্ক, একটা ব্রাইট একটা ডার্ক, একটা ব্রাইট একটা ডার্ক। তো যদি এইরকমই হয়, একটা ব্রাইট একটা ডার্ক হয়, তাহলে আমরা কি বলতেছিলাম যে কোনো একটা ব্রাইট থেকে যে কোনো একটা ডার্ক থেকে আরেকটা ডার্ক পর্যন্ত দূরত্ব হচ্ছে ফ্রিঞ্জ উইডথ, বা যে কোনো একটা ব্রাইট থেকে আরেকটা ব্রাইট পর্যন্ত দূরত্ব হচ্ছে ফ্রিঞ্জ উইডথ। কিন্তু তোমাকে যদি বলা হয় যে কোনো একটা ফ্রিঞ্জের ব্রেথ কত, যে কোনো একটা ডার্ক ফ্রিঞ্জের বা যে কোনো একটা ব্রাইট ফ্রিঞ্জের ব্রেথ কত, সেটা কি হবে? বা যদি বলা হয় যে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জের উইডথ কত, কি মনে হয়? ল্যামডা ডি বাই ডি এটা? হ্যাঁ, আমরা যেটা ফ্রিঞ্জ উইডথ যেটা পাইলাম তার অর্ধেক, মানে ল্যামডা ডি বাই ডি ছিল ফ্রিঞ্জ উইডথ, তার অর্ধেক হলে কি হবে ল্যামডা ডি বাই 2d, তাই না? অর্ধেক হয় না? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ফ্রিঞ্জ উইডথ। তাহলে আমি যদি বলি যে একটা ফ্রিঞ্জের উইডথ কত, তাহলে তার অর্ধেক না, এইটুক তো তার অর্ধেক। তার মানে একটা ফ্রিঞ্জের উইডথের মধ্যে কি থাকে আসলে, একটা ব্রাইট ফ্রিঞ্জ থাকে, একটা ডার্ক ফ্রিঞ্জ থাকে। তাহলে আমরা যে কোনো একটা ফ্রিঞ্জের ব্রেথ যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। বা একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে একটা ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব বের করা মানে কি, যে কোনো একটা ফ্রিঞ্জের যে কোনো একটা ফ্রিঞ্জের আসলে উইডথ বের করা বা ব্রেথ বের করা। তার মানে আমাদের ফ্রিঞ্জ উইডথ আছে, সেই ফ্রিঞ্জ উইডথকে 2 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তো এরপরে নিউট্রনস রিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারফারেন্সের এক ধরনের অ্যাপ্লিকেশন। তো এটা আমরা বাদ রাখতেছি, সমস্যা নাই। এই দেখো 11 পৃষ্ঠা হয়ে গেছে না 11 পৃষ্ঠা? যারা ভয় পাচ্ছিলা, অনেক বড় সিলেবাস। স্যার আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আমার একটা বিষয় জানার মানে খুব আগ্রহ স্যার, মানে বিষয়টা আমি জানি না।
স্যার পদার্থের স্যার শেষ অবস্থাটা কি স্যার, মানে অণু পরমাণুকে ভাঙলে স্যার মানে একেবারে শেষে পদার্থের কি শেষ অবস্থাটা হয়? আচ্ছা, তুমি যদি অণু পরমাণুকে ভাঙো তাহলে তো যে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়। তো তারপরে এখন যেটা আছে সেটা হচ্ছে তুমি যদি এটাকে আরো ভাঙো জি স্যার। তাহলে আরো কিছু পাওয়া যায়। তো তোমার এই জন্য হচ্ছে একটু মানে ঘাটাঘাটি করতে হবে। তুমি মানে তুমি একটু ই দিয়ে সার্চ দিতে পারো। সার্চ দিবা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস হিসেবে সার্চ দিবা ইসে গুগলে। জি স্যার। যদি সার্চ দাও তাহলে দেখবা যে এই টাইপের অনেক কিছু পেয়ে যাচ্ছ। তারপরে তুমি যদি জানতে চাও তাহলে আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে মানে এই জিনিসগুলা কি মানে এই জিনিসগুলো একটু কনফিউশন আছে, যে এই জিনিসগুলো আসলে এত সহজে বলা যায় না। ঠিক আছে, যে মানে আমরা এখনো যারা আছি তারাও এখনো হচ্ছে মানে এগুলো এক ধরনের অ্যাজাম্পশন বা এক ধরনের থিওরিটিক্যাল পর্যায়ে আছে। তো যে কোনো পার্টিকেলকে নর্মালি দুই ভাগে ভাগ করা যায়, দুইটা স্ট্যান্ডার্ড মডেলে ভাগ করা যায় অ্যাকচুয়ালি। তো একটাকে বলা হয় ফার্মিয়ন আর একটাকে বলা হয় বোসন। তো এই ফার্মিয়ন গুলো আবার হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় কোয়ার্ক, একটাকে বলা হয় ইলেকট্রন। তো এই যে আমরা ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনকে অ্যাকচুয়ালি ভাঙা যায় না, কিন্তু প্রোটনকে আসলে ভাঙা যায়। প্রোটনকে ভাঙলে এই যে কোয়ার্ক বললাম না, এই টাইপের কোয়ার্ক পাওয়া যায়। দুইটা কোয়ার্ক পাওয়া যায়, একটাকে বলা হয় দুইটা আপ কোয়ার্ক পাওয়া যায় আর একটা ডাউন কোয়ার্ক পাওয়া যায়। আর নিউটনকে ভাঙলে ওরকম দুইটা আপ কোয়ার্ক পাওয়া যায়, একটা নিউটনকে ভাঙলে দুইটা ডাউন কোয়ার্ক পাওয়া যায় আর একটা আপ কোয়ার্ক পাওয়া যায়। এই জন্য নিউটন হচ্ছে যে নিরপেক্ষ থাকে। সো এই যে এরকম বোসন ফার্মিয়ন এইসব চলে আসে আসলে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্তই জানি যে বোসন ফার্মিয়ন পর্যন্তই আছে বা কোয়ার্ক পর্যন্তই আছে। স্যার ইলেকট্রনকে ভাঙা যায় না কেন স্যার? ইলেকট্রনকে ভাঙা যায় না কেন এটা তো আসলে বলা যাচ্ছে না যে কেন ভাঙা যাচ্ছে না আসলে। কিন্তু মানে ব্যাপারটা এরকম যে ইলেকট্রনকে ভাঙা যায় না এখনো, বা ইলেকট্রনকে ভেঙে কিছু পাওয়া সম্ভব হয় না এখনো, কারণ এগুলা তো খুবই মাইক্রো লেভেলের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো তুমি নিজেও একটু মানে আমি তো আসলে সব জানি না। ঠিক আছে, তুমি নিজেও একটু সার্চ দিও, সার্চ দিয়ে পার্টিকেল ফিজিক্স লিখে বা হচ্ছে বোসন ফার্মিয়ন দিয়ে সার্চ দিও, তাহলে পেয়ে যাবো অনেক কিছু। জি স্যার। আচ্ছা, ইন্টারফারেন্স ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তো এরপরে আমরা পড়বো হচ্ছে ডিফ্রাকশন। ডিফ্রাকশনটা কি? ডিফ্রাকশনটা হচ্ছে এরকম, ধরো তোমার বাসায় তুমি রাত্রিবেলা লাইট জ্বালিয়ে পড়তেছো, দরজা টরজা সব বন্ধ, জানালাও সব বন্ধ, কিন্তু তারপরেও কিন্তু মানুষ ভিতর থেকে বুঝতে পারবে যে ভেতরে তুমি লাইট জ্বালিয়ে রাখছো। বোঝা যায় না দরজা বন্ধ করলেও? কি বলো, বোঝা যায়? জি স্যার। কেন বোঝা যায়? লাইট তো দরজা শব্দ করে পড়তেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শব্দ করে পড়তেছে। না শব্দ না, লাইটই দেখবে তারা। আচ্ছা, লাইট তো নরমালি সরল পথে যায়, তাই না? কিন্তু লাইট ফাঁকা ফুক দিয়ে বেরিয়ে যায়, মানে এখানে ফাঁকা ফোকা থাকলে ওই পাশ দিয়ে লাইট বেরিয়ে যায়। তো এই জিনিসটাই হচ্ছে ডিফ্রাকশন। যা আমরা নরমালি জানি লাইট হচ্ছে স্ট্রেট লাইনে যায়, কিন্তু লাইট যখন কোন একটা অবজেক্টের কোণা দিয়ে বা ধার দিয়ে পাস করে তখন এই লাইটটা স্লাইটলি বেন্ড হয়ে যায়। তো এই লাইটের এই স্লাইট বেন্ডিংটাকেই বলা হয় ডিফ্রাকশন অফ লাইট। তাহলে এটা আমরা মানে গোছায় কিভাবে বলবো, মানে গোছায় বলতে মানে তুমি ভাইবাতে কি বলবা? হ্যাঁ, সংজ্ঞাটা কি, মানে আমি এক লাইনে এই বা যে দুই ফার্স্ট লাইনে লাইনটাই বলে দিবা। লাইট হচ্ছে মানে নরমালি লাইট হচ্ছে সরল পথে চলে, কিন্তু লাইট যদি কোনো একটা কি বলবো আমি, কোনো একটা বস্তুর
কিনারা দিয়ে যাওয়ার সময় যদি সে খানিকটা বেঁকে যায় তাহলে সেটাকে আমরা বলি অপবর্তন বা ডিফ্রাকশন অফ লাইট। এবং নরমালি যেটা হয় যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে এই ডিফ্রাকশন হওয়ার ক্ষমতাটা লাইটের বেড়ে যায়। লাইট নরমালি সূর্যের আলো যখন আসে তখন এই যে ক্লাউড ড্রপলেট গুলো থাকে মেঘের যে এগুলা সেগুলোর মধ্য দিয়েও লাইট যাওয়ার সময় এরকম হয়ে যায়, ডিফ্রাক্টেড হয়ে যায়। এবং ডিফ্রাক্টেড হওয়ার এক পর্যায়ে গিয়ে আমরা রংধনু দেখতে পাই। রংধনুর জন্য অবশ্যই স্ক্যাটারিং দায়ী। তারপরে হচ্ছে আমাদের লাইট যে ডিফ্রাক্ট হচ্ছে, লাইট হচ্ছে কোন একটা সৌরছিদ্র দিয়েও ডিফ্রাক্ট হয়, ঠিক আছে? সো এই ডিফ্রাকশন যে লাইটের যখন হয় এই ছিদ্রটা যত বেশি হবে সূক্ষ্ম হবে ডিফ্রাকশন তত বেশি হবে। তো এই ডিফ্রাকশনের দুইটা শর্ত আছে। শর্তটা কি? একটা হচ্ছে আমার যে কিনারা দিয়ে যাবে সেই কিনারাটা অনেক বেশি শার্প হইতে হবে, অনেক তীক্ষ্ণ হইতে হবে এবং এত তীক্ষ্ণ হইতে হবে যে সেটার উইথ লাইটের ওয়েভলেন্থের উইথের সমান। লাইটের ওয়েভলেন্থ কত? নর্মাল আমরা যেসব লাইট দেখি তাদের ওয়েভলেন্থ হচ্ছে 500 ন্যানোমিটার বা 5000 অ্যাংস্ট্রম, এরা প্লাস মাইনাস, এর আগেও আছে পরেও আছে। বা কোন একটা থিন হোলের মধ্য দিয়ে যদি যায়, কোন একটা সরু ছিদ্রের মধ্য দিয়ে যদি যায় তাহলে সেই সরু ছিদ্রের ব্যাস এমন হইতে হবে যেন সেটা অনেক বেশি লাইটের ওয়েভলেন্থের কাছাকাছি সেটার ব্যাস হয়, তাহলেও ডিফ্রাকশন হতে পারে। তো আমি তোমাদের যদি একটা ভিডিও দেখাই ডিফ্রাকশন নিয়ে, One property of all rays is diffraction. This is where rays spread out to the edges or diffract when they pass through a gap or go past an object. Let's look at some water waves from above. You can see the diffraction happening here. We set the gap much bigger than the wavelength. We don't get much diffraction, just a bit of a spreading out edge. But as we decrease the size of the gap, we get much better diffraction until the gap size equals the wavelength, when we get maximum diffraction. It should also be obvious that we could have increased the size of the wavelength, leaving the gap size the same, and that would also improve diffraction. The main thing is we got the gap size to equal the wavelength. So this is great, but is there a practical use for this? Well, there is. If you lived near a big hill, you might have problems getting TV or radio reception, as the waves would be blocked by the hill. But because of diffraction, the waves spread out when they pass the hill and can be received by your area. However, the really short wavelength signals will still miss, but you'll get the longer wavelengths. So in summary, diffraction is where waves spread out to the edges when they pass through a gap or go past an object. And diffraction happens best when the wavelength equals the size of the gap. তো কি মনে হইলো, বুঝতে পারলা? কি অবস্থা? হ্যাঁ কি বলো? আচ্ছা, এই ডিফ্রাকশন হয় দুই ধরনের। একটাকে বলা হয় ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন, আরেকটাকে বলা হয় ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন। আচ্ছা, ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশনটা কি? ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশনটা হচ্ছে এরকম, যদি লাইট সোর্স আর এই পাশে স্ক্রিন, এই দুইটা মানে কি থাকে, একটা লাইট সোর্স থাকে, এই পাশে একটা স্ক্রিন থাকে, আর মাঝখানে আমার অবস্ট্যাকলটা থাকে। তো যদি এরকম হয় লাইট সোর্স আর স্ক্রিনটা ওই অবস্ট্যাকল থেকে ফাইনাইট ডিস্টেন্সে থাকে, তাহলে যে ধরনের ডিফ্রাকশন হবে এই ডিফ্রাকশনকে আমরা বলবো ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন। এবং এই ক্ষেত্রে যে ডিফ্রাকশনের যে ওয়েভফ্রন্ট গুলো হবে সেই ওয়েভফ্রন্ট গুলো হবে স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল ওয়েভফ্রন্ট। এবং কোন একটা সরু ধার বা সরু কিনারা
ন্যারো ফাইন ওয়্যার বা ন্যারো স্লিট এইসব জায়গার ক্ষেত্রে এই ফ্রেনেল ডিফ্রাকশনটা হয়। তার মানে ফ্রেনেল ডিফ্রাকশন হইতে হলে শর্তটা কি, যে অবস্ট্যাকল থেকে লাইট সোর্স আর স্ক্রিনের ডিসটেন্সটা কেমন হইতে হবে, ফাইনাইট ডিসটেন্স হইতে হবে। আচ্ছা, আর ফ্রনহফার ডিফ্রাকশনটা কেমন? ফ্রনহফার ডিফ্রাকশনটা হচ্ছে এইরকম যে অবস্ট্যাকল থেকে আমার লাইট সোর্স আর স্ক্রিনের যে ডিসটেন্স সেটা হইতে হবে ইনফাইনাইট ডিসটেন্স। অবস্ট্যাকল থেকে লাইট সোর্স আর স্ক্রিনের ডিসটেন্স হইতে হবে ইনফাইনাইট ডিসটেন্স। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের ডিফ্রাকশনটা হবে, এই ডিফ্রাকশনকে আমরা বলবো ফ্রনহফার ক্লাস অফ ডিফ্রাকশন। এই ক্ষেত্রে যে ধরনের ওয়েভফ্রন্ট তৈরি হয় সেই ওয়েভফ্রন্টকে বলা হয় প্লেন ওয়েভফ্রন্ট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যে এক্সপ্লেইন ডিফ্রাকশন অফ এ মনোক্রোমেটিক লাইট ডিউ টু এ ন্যারো স্লিট। একটা ন্যারো স্লিটের জন্য ডিফ্রাকশনটা কেমন হয়, তো এই থিওরি আমাদের দরকার নাই, আমরা শুধুমাত্র ফাইনাল ইকুয়েশনটা পড়ি। সেটা হচ্ছে ফাইনাল ইকুয়েশনটা কি আসে, ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা। ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা, যেখানে ডিটা কি, ডিটা হচ্ছে এই যে আমার এখানে যে স্লিটটা আছে সেই স্লিটের উইথ হচ্ছে ডি, স্লিটের উইথটা হচ্ছে ডি। দেখো এখানে বলা আছে যে দা স্লিট অফ উইথ ডি, মানে ডিটা হচ্ছে স্লিটের উইথ। সাইন থিটা, থিটাটা কি এটা আমাদের একটু জানতে হবে। থিটাটা হচ্ছে যে অ্যাঙ্গেল, ডিফ্রাকশন অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা তৈরি করে ডিফ্রাক্টেড অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে আমার থিটা। এন হচ্ছে কি, এন হচ্ছে এইখানে বিভিন্ন অর্ডারে ডিফ্রাকশন হবে, ফার্স্ট ডিফ্রাকশন, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, বিভিন্ন অর্ডারে ডিফ্রাকশন হয়। এন হচ্ছে আমার ডিফ্রাকশন অর্ডার। আচ্ছা, আর ল্যামডা হচ্ছে লাইটের ওয়েভলেন্থ। ঠিক আছে, সো ডিফ্রাকশনের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা, যেখানে ডি হচ্ছে স্লিটের উইথ, তারপর থিটা হচ্ছে ডিফ্রাকশন অ্যাঙ্গেল, এন হচ্ছে নাম্বার অফ ডিফ্রাকশন অর্ডার, কত নাম্বার অর্ডার ডিফ্রাকশন হচ্ছে, আর ল্যামডা হচ্ছে কি, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। ওকে, তাহলে এটা আমাদের শেষ। আচ্ছা স্যার, বলো স্যার। ডিফ্রাকশনের সময় স্যার যে আলোক তরঙ্গটা স্যার, এটা কি স্যার মানে মানে তরঙ্গমুখ স্যার, তরঙ্গমুখ মানে এটা কি লস হয় স্যার? এটা কি চলতে থাকে স্যার মানে তরঙ্গ আকারে? না না, আমি আসলে বুঝি নাই তুমি কিসের কথা বলতেছো। স্যার আমি বলতে চাচ্ছি যে আলোক তরঙ্গটা স্যার, এটা কি স্যার ওয়েভ মানে যখন ওয়েভ মুখ দিয়ে স্যার প্রবাহিত হয় স্যার, এটা কি লস হয় স্যার? এটা মানে এই তরঙ্গটা কি লস হয় নাকি একই ভাবে থাকে? লস হয় না, সেটা যেটা হয় যে শুধু ওর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, মানে লাইট যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে লাইট ডিফ্লেক্ট হয়ে আরেক দিকে চলে যায় ডিফ্রাকশনের ক্ষেত্রে। কিন্তু তুমি যদি মানে ওই যে তুমি কি এটার কথা বলতেছো যে এই যে বিভিন্ন অর্ডার তৈরি হয় সেক্ষেত্রে এটার কথা? জি স্যার, জি স্যার, এটা। আচ্ছা, বিভিন্ন অর্ডার যেটা তৈরি হয় এইটা আসলে ইসের পার্থক্য, মানে এই ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের পার্থক্যটা এরকম যে অর্ডার চেঞ্জের সাথে সাথে ইন্টেন্সিটিটা কমতে থাকে ইয়ের ক্ষেত্রে, ডিফ্রাকশনের ক্ষেত্রে। তো ইন্টেন্সিটি কমা মানে তো অবশ্যই ওর এনার্জি কমে যাবে। তো আমরা এই জিনিসটা একটু দেখি দাঁড়াও, সেটা হচ্ছে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের পার্থক্যটা কি। ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমার হচ্ছে দুইটা সোর্স লাগে, কোয়ারেন্ট সোর্স ইন্টারফারেন্সের জন্য, কিন্তু ডিফ্রাকশনের জন্য একটা সোর্সে বিভিন্ন পার্ট থেকে লাইট বের হয়ে ইন্টারফারেন্স হতে পারে, ডিফ্রাকশন হতে পারে। ইন্টারফারেন্সের ক্ষেত্রে মাঝখানের যেটা থাকবে সেটা মানে ইন্টারফারেন্সের ক্ষেত্রে যে ডার্ক ফিল্মস গুলো থাকে সেই ডার্ক ফিল্মস গুলো পারফেক্টলি ব্ল্যাক থাকে, কিন্তু ডিফ্রাকশনের ক্ষেত্রে সেটা পারফেক্টলি ব্ল্যাক থাকে না, ডার্কের মধ্যেও লাইট থাকে, অল্প অল্প লাইট থাকে। ইন্টারফারেন্সের ক্ষেত্রে ফ্রিঞ্জ গুলা হচ্ছে উইথ সমান হয়, আর ডিফ্রাকশনের ক্ষেত্রে এই ফ্রিঞ্জের উইথ গুলা সমান হয় না। ইন্টারফারেন্সের ক্ষেত্রে সবগুলা ফ্রিঞ্জের যেগুলা ব্রাইট ফ্রিঞ্জ সবগুলা ফ্রিঞ্জের ইন্টেন্সিটি সেম থাকে, আর ডিফ্রাকশনের ক্ষেত্রে যেটা হয় মাঝখানে যে ফ্রিঞ্জটা থাকে তার ইন্টেন্সিটি থাকে সবচেয়ে বেশি, এরপরে আস্তে আস্তে দুই দিকে যখন যায় তাদের হচ্ছে কমতে থাকে, কি বলে ইন্টেন্সিটি কমতে থাকে। ঠিক আছে,
আচ্ছা, আর প্রথমটার আর শেষটা একই কথা, যে একটা মধ্যে দুইটা ন্যারো স্লিট থাকে আর ওইটার মধ্যে একটা ন্যারো স্লিট থাকে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের পার্থক্য। এই পার্থক্যগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করা হতে পারে, যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে যে ফ্রিঞ্জগুলো তৈরি হয় সেগুলো কি পারফেক্টলি ডার্ক কিনা, ডিফ্রাকশনের ক্ষেত্রে সেগুলো কেমন, ফ্রিঞ্জের উইথ ইন্টারফারেন্সের ক্ষেত্রে কেমন, ডিফ্রাকশনের ক্ষেত্রে কেমন, এগুলা ভাইভাতে জিজ্ঞেস করা হতে পারে। তো আমাদের ডিফ্রাকশন শেষ, এরপর আমরা পড়বো হচ্ছে পোলারাইজেশন। তো পোলারাইজেশন পড়ার আগে আমাদের কিছু ম্যাথ করতে হবে। আচ্ছা, এইখানে কিছু ম্যাথ দেয়া আছে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন রিলেটেড, এই কটা ম্যাথ করলেই তোমাদের হবে। তো আশফাক আসো, আশফাক আহমেদ। জি স্যার আছি। আচ্ছা, এই ম্যাথটা পড়ো তো, দেখতে পাচ্ছো? জি স্যার। পড়ো। In a young double sheet experiment, the separation between the source are 0.18 millimeter. আচ্ছা, এখন বলো এটা কার মান? ইন্টারফারেন্স যখন পড়ছিলা তখন এই যে আমরা কয়টা জিনিস পড়ছিলাম, x ক্যাপিটাল D স্মল d। জি স্যার। তো এই 0.18 মিলিমিটার এটা কার মান? স্যার এটা মনে হয় x এর মান। অন্য কেউ বলো তো। স্মল d। হ্যাঁ, এটা হচ্ছে স্মল d এর মান। হ্যাঁ, কে বললা? মাইনুল ইসলাম। মাইনুল ইসলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে পড়ো আশফাক। The fringes are observed on a skin 90 centimeter away. If with certain monochromatic source of light, the third bright fringe in situated at the distance of 8.1 millimeter from the central bright fringe. Find the wavelength of the central bright fringe. Sorry, sir. Find the wavelength of light. তো এই যে এরপরে যে সেন্টিমিটার 90 সেন্টিমিটার অ্যাওয়ে, 90 সেন্টিমিটার কিসের মান? আর এটা হচ্ছে ক্যাপিটাল ডি, যেটা স্ক্রিনের দূরত্ব। ক্যাপিটাল Observe on a screen 90 centimeter away. আর 8.1 তাহলে স্যার স্মল ডি এটা? স্মল না, এটা হচ্ছে বি ছিল না স্যার? x এর মান এটা। আচ্ছা, কিন্তু এখানে একটা কথা বলা আছে, দেখো বলা আছে থার্ড ব্রাইট ফ্রিঞ্জ, মানে 3 নাম্বার ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছে 8.1 ডিসটেন্সে। তাহলে যে কোন একটা ব্রাইট ফ্রিঞ্জ কতটুকু ডিসটেন্সে হবে? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। 1/3 জি স্যার। 1/3 না, 8.1/3। তাহলে x সমান 8.1/3, তাহলে যা আসবে d এর মান এত, c এর ক্যাপিটাল D বা স্মল d এর মান এত। তাহলে আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে x সমান ল্যামডা d/d। তাহলে সেখান থেকে ল্যামডার মানটা বের করতে হবে। তো এটা কি পারবা না তোমরা? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে কি আমরা মিলিমিটার রাখতে পারি না, নাকি সেন্টিমিটার নিতে হবে? মানে তুমি যে কোনোটা রাখতে পারো। তুমি যদি মিলিমিটার নাও সবগুলা মিলিমিটার নিতে হবে, তুমি যদি সেন্টিমিটার নাও সবগুলা সেন্টিমিটার নিতে হবে, তুমি যদি মিটার নাও সবগুলা মিটার নিতে হবে। ওকে স্যার। ওকে, এরপরে আসিফ আসো। জি স্যার। পড়ো এটা। In a double slit experiment using sodium light of wavelength 5.89 into 10 to the power minus 5 on সেন্টিমিটার। আচ্ছা, আমি বলো এটা কার মান? সোডিয়াম লাইট ওয়েভলেন্থ আর x এর মান। হ্যাঁ, ওয়েভলেন্থের মান, ল্যামডার মান, ঠিক আছে।
Okay. আচ্ছা হ্যাঁ তারপর পড়তে থাকো। An interference pattern is obtained in which 20 equally spaced সেটা কি fringes occupied a distance of 2.0 centimeter on a screen. On replacing the sodium lamp with another monochromatic source, but making no other change, 30 fringes are found to occupy a distance of 2.4 centimeter. On the screen, what is the wavelength of light from this source? তো ম্যাথটাকে দেখে কঠিন মনে হচ্ছে। এখানে কিছুটা বোঝা যাচ্ছে না যে 20 ইকুয়াল স্পেস ফ্রিঞ্জ। এখানে বলছে যে ধরো ফার্স্টে সোডিয়াম লাইট ইউজ করে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো সেই এক্সপেরিমেন্ট যখন করা হয়েছে তখন একটা ইন্টারফারেন্স প্যাটার্ন পাওয়া গেছে। প্যাটার্নটা কেমন, যে ইন্টারফারেন্স প্যাটার্নটা হয়েছে এইরকম যে 20টা ইকুয়ালি স্পেস ফ্রিঞ্জ তারা তৈরি হয়েছে 2 সেন্টিমিটার ডিস্টেন্সের মধ্যে, মানে স্ক্রিনের মধ্যে 2 সেন্টিমিটারে 20টা ফ্রিঞ্জ পাওয়া গেছে সোডিয়াম লাইট দেওয়ার পরে। তো আমি সব সেটআপ ঠিকঠাক রাখছি, এরপরে ওই সোডিয়াম ল্যাম্পটাকে সরাই আমি আরেকটা ল্যাম্প ইউজ করছি, যে ল্যাম্পের আমি জানি না, সোর্স আমি জানি না, মানে ওয়েভলেন্থ জানি না। তো সেইখানে কি হয়েছে 2.4 সেন্টিমিটারে 30টা ফ্রিঞ্জ তৈরি হয়েছে। তো এখন আমাকে কোশ্চেন করছে যে নতুন লাইট সোর্সটার কত, ল্যাম্বডা কত। তো এখানে দেখো আমাদের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী ইটা কিন্তু সেম, মানে বড় ডি আর স্মল ডি এই দুটো কিন্তু সেম, তাই না? তার মানে এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে স্মল ডি আর ক্যাপিটাল ডি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি এক্স ইজ অবভিয়াসলি প্রপোর্শনাল টু ল্যামডা। তার মানে এক্স ডিপেন্ড করবে কার উপর, ল্যামডার উপর। আচ্ছা তো তার মানে এখন ল্যামডার গুলার মান বের করতে হবে। আচ্ছা তার মানে এক্স আর ল্যামডা একটা যদি একটা প্রপোর্শনাল হয় তাহলে আসলে কি হবে, যে জিনিসটা আসলে এরকম হয় না যে এক্স ইজ প্রপোর্শনাল টু ল্যামডা, তাহলে মানে কি এক্স বাই ল্যামডা সমান সমান কি কনস্ট্যান্ট, এক্স বাই ল্যামডা এটা হচ্ছে এক ধরনের কনস্ট্যান্ট আমরা কে ধরলাম বা কিছু একটা ধরলাম। সো আমি চাইলে লিখতে পারি না এরকম যে x1 বাই ল্যামডা 1 x1 ডিভাইডেড বাই ল্যামডা 1 সমান সমান x2 ডিভাইডেড বাই ল্যামডা 2 লিখতে পারি, কারণ সবই তো কনস্ট্যান্ট। আচ্ছা তো এইটা যদি লিখতে পারি তাহলে আমি উল্টাও লিখতে পারি যে ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 1 সমান সমান x2 ডিভাইডেড বাই x1। আর গুণন করলে হয়, হ্যাঁ আর গুণন করলাম বা সবগুলো উল্টায় দিলাম আর কি। তো এটা যদি লেখা যায় তাহলে কি হবে, তাহলে আমি সেখান থেকে আমার বের করতে হবে কার মান, ল্যামডা 2 এর মান। ল্যামডা 2 এর মান বের করতে হবে, ল্যামডা 1 আমি জানি, x2 জানি, x1 ও জানি। এখন x2 x1 টা কি, x1 কি বলা হয়েছে, যে ফার্স্টে বলা হয়েছে যে 2 সেন্টিমিটারের মধ্যে 20টা ফ্রিঞ্জ তৈরি হবে। আচ্ছা 2 সেন্টিমিটারে যদি 20টা ফ্রিঞ্জ হয় তাহলে একটা ফ্রিঞ্জের উইডথ কত হবে, 2 ডিভাইডেড বাই 20। জি স্যার। আচ্ছা আর একটা বলছে কি 2.4 সেন্টিমিটারের মধ্যে 30টা ফ্রিঞ্জ হবে, তাহলে একটা ফ্রিঞ্জ কত হবে 2.4 ডিভাইডেড বাই 30, তাহলে একটা হবে 0.1 আর একটা হবে 0.008। তাহলে আমাদের x1 x2 এর মান আছে। কমপ্লিট ফাইলগুলো কি আমাদেরকে দেওয়া যাবে, যেটা থেকে পড়াচ্ছেন এটা কি শেয়ার করবেন না? সরি স্যার এটা কি শেয়ার করা যাবে, যে যেটা থেকে আমাদের ম্যাথগুলো করাচ্ছেন এটা একটু শেয়ার করা যাবে না? হ্যাঁ এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই।
তো স্যার দিয়ে দিবেন, আমরা অঙ্ক করব কিভাবে? আচ্ছা ওকে, তো তাহলে x1 x2 তো আমরা জানি, ল্যামডা 1 ও জানি, তাহলে সেখান থেকে আমরা ইজিলি ল্যামডা 2 টা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আর নিচে কি করলো স্যার? এ ডিগ্রি মানে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার। তো এখানে কি আছে 4.712 4.712 যেটা ছিল, তাহলে এটার আমি বলতে পারি যে 4712 ইনটু 10 টু দি পাওয়ার, মানে এটা চাইলে কি করা যায়, আমি যদি এইদিকে দেই তাহলে কি হবে, এইদিকে আরো 3টা মাইনাস আসবে, তাহলে 10 টু দি পাওয়ার -8 হবে। তাহলে যা হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটারটা যদি মিটার করি তাহলে কি হবে 10 টু দি পাওয়ার -10, তাহলে সেটাকে লেখা যায় 4712 অ্যাংস্ট্রম। তোমাদের অত কিছু নেওয়ার দরকার নাই, তোমরা সেন্টিমিটারে দেখো, সমস্যা নেই। এখন হচ্ছে তো ম্যাথটা পারবা না, আগের ম্যাথটা? জি স্যার, ওটা তো সহজ আছে। ওকে, আচ্ছা, আমাদের সাথে মোস্টলি শর্মিলা মণ্ডল, আপনি আছেন? জি স্যার। আচ্ছা, আপনি একটু এই ম্যাথটা একটু পড়তে পারবেন? জি স্যার। হ্যাঁ। Calculate the wavelength of light which illuminate স্যার ওটা তো বোঝা যাচ্ছে না। Two slits of 0.5 millimeter apart and producer in interference pattern on a screen placed 200 centimeter away from the slit. The final bright fringe is observed at a distance of 2.40 millimeter from the central bright image. আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে কোনটার মান আসলে কি? 0.5 মিলিমিটার অ্যাপার্ট বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ লাইট হুইচ ইলুমিনেটস টু স্লিটস 0.5 মিলিমিটার অ্যাপার্ট। তো 0.5 মিলিমিটার এটা আসলে কিসের মান? ডি এর। এটা হচ্ছে ডি এর মান। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে বলা হয়েছে কি 200 সেন্টিমিটার অ্যাওয়ে, এটা কার মান? দূরত্ব। এটা হচ্ছে ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটাল ডি এর মান। আর এরপরটা কি বলছে 2.4 মিলিমিটার, এটা কার মান? এক্স এর। না না, এটা হচ্ছে স্যার এর। লাইট ফ্রিঞ্জ ইজ কি বলনে? বলছে কি the first bright fringe is observed আলফা 2.4 মিলিমিটার of the central bright fringe. গামার মান স্যার এটা? না না, গামা আছে কোথায়? এটা এক্স এর মান কিছু। হ্যাঁ, এটা এক্স এর মান। তো আমি একটু সহজ একটা বুদ্ধি বলে দেই। হ্যাঁ জি স্যার। অ্যাকচুয়ালি এভাবে আসলে এই জিনিসগুলো মনে রাখতে হয়, কিন্তু যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমি সহজ একটা বুদ্ধি বলে দেই। সেটা হচ্ছে যেটার মান সবচাইতে বড় হবে, আবার বললাম, যেটা হচ্ছে সবচাইতে বড় সেটা হবে কি ডি এর মান। সবচাইতে বড় ক্যাপিটাল ডি এর মান। হ্যাঁ, ক্যাপিটাল ডি এর মান, ক্যাপিটাল ডি, সেটা হবে ডি এর মান। যেটা হবে সবচেয়ে বড় সেটা হচ্ছে ডি এর মান। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হবে স্মল ডি এর মান, আর সবচাইতে ছোট হবে যেটা সেটা হবে হচ্ছে এক্স এর মান। স্যার এইবার একদম সহজ হয়ে গেছে স্যার। কিন্তু এটা তো আসলে মানে সায়েন্টিফিক ওয়ে না মনে রাখার, ফাঁকিবাজি বুদ্ধি আর কি। ঠিক আছে, সো এইরকম করে এখানে আরো কিছু ম্যাথ দেয়া আছে, আমরা এই ম্যাথগুলো একটু দেখবো, না পারলে নেক্সট দিন আমাকে বললে আমি করে দিব। আচ্ছা স্যার অনেকগুলি তো ম্যাথ। আচ্ছা,
এরপর আমি ডিফ্রাকশনে একটা ম্যাথের কথা বলি। আচ্ছা, ডিফ্রাকশনে এই ম্যাথে কি বলছে, এ সেকেন্ড অর্ডার স্পেকট্রাম formed at an angle of 38 degree when light falls normally on diffraction grating having 5400 lines per centimeter. Determine the wavelength of the light used. আচ্ছা, ডিফ্রাকশনের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, d sin θ = n lambda। আচ্ছা, এখানে কি বলছে, সেকেন্ড অর্ডার স্পেকট্রাম, তার মানে কি দ্বিতীয় অর্ডার, তার মানে এই যে n এর মান দেয়া আছে, n এর মান হচ্ছে 2। আচ্ছা, এরপরে কি বলছে, formed at an angle of 38 degree, অ্যাঙ্গেল দেয়া আছে, অ্যাঙ্গেল হচ্ছে কার অ্যাঙ্গেল, ডিফ্রাকশন অ্যাঙ্গেল, মানে থিটা সমান 38 ডিগ্রি। আচ্ছা, এরপরে বলছে কি যে when light falls normally on a diffraction grating having 5400 lines per centimeter। আচ্ছা, তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে ডিফ্রাকশন গ্রেটিং জিনিসটা কি। ডিফ্রাকশন গ্রেটিং হচ্ছে একটা গ্লাস প্লেট, ধরো এরকম একটা গ্লাস প্লেট, ওই যে যেসব গ্লাস প্লেট দিয়ে হচ্ছে ই করে না, এই ব্লাড গ্রুপ যখন ব্লাড গ্রুপ, হ্যাঁ হ্যাঁ ব্লাড গ্রুপ, যে ছোট ছোট গ্লাস প্লেট থাকে না, ওইরকম গ্লাস প্লেট। তো এরকম একটা ছোট গ্লাস প্লেটের প্রতি সেন্টিমিটারে, মানে এরকম এই গ্লাস প্লেটের দূরত্ব কতটুকু হবে, এটা হয়তো 5 সেন্টিমিটার হবে। তো এটার প্রতি সেন্টিমিটারে ধরো 5400 দাগ কাটা আছে, মানে 5400টা ছিদ্র আছে। বিশ্বাস করতে পারো, মানে ওই গ্লাস প্লেট তুমি হাত দিলে কখনোই বুঝবা না যে এর মাঝখানে কোনো ছিদ্র আছে, কিন্তু এগুলার প্রতি সেন্টিমিটারের মধ্যে কোনোটার মধ্যে 5400 থাকে, কোনোটার মধ্যে 8000 থাকে, কোনোটার মধ্যে 3000 থাকে, এরকম ছোট ছোট ছিদ্র আছে। নরমালি চোখে বোঝা যায় না, মনে হয় যে নরমাল গ্লাস, কিন্তু স্যার আমাদের যে ব্লাড পরীক্ষা করে এগুলির মধ্যেও আছে নাকি? না, এগুলোর মধ্যে নাই। আমি বললাম যে ওই টাইপের গ্লাস হয়, হ্যাঁ হ্যাঁ দেখতে হয় এরকম ডিফ্রাকশন গ্রেটিং আর কি। তো ওগুলার প্রত্যেকটা প্রতি সেন্টিমিটারের মধ্যে, যেমন এখানে যে গ্রেটিংটা ইউজ করা হয়েছে সেখানে 5400 ছিদ্র আছে। তো এখন কথা হচ্ছে, প্রতি সেন্টিমিটারে যে 5400 ছিদ্র থাকে, 1 সেন্টিমিটারের ছিদ্র হচ্ছে 5400, তাহলে একটা ছিদ্রের মানে কি, একটা স্লিটের উইথ কত হবে? একটা স্লিপের ওয়েট, হ্যাঁ সেই যে 5400 তো 1 সেন্টিমিটারে, 1 সেন্টিমিটার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে স্যার কত সেন্টিমিটার আছে, কাজটা ওই 5400 দিয়ে গুণ দিতে হবে, তাইলে এত বেজালের দরকার আছে? যদি আমার 1 সেন্টিমিটারে 5400 থাকে, জি স্যার, তাহলে একটা কি হবে, 1/5400। হ্যাঁ একটা তো স্যার 1/5400 হবে টোটালের থেকে। হিসাব সহজ, 1 সেন্টিমিটারের মধ্যে যদি 5400 ছিদ্র থাকে, তাহলে একটা সেন্টিমিটার কি হবে, 1/5400। আচ্ছা, তো এভাবে করে ডি এর মানটা বের করা হয়। আচ্ছা, সো ডি কি হবে, ডি হবে 1/n, n মানে হচ্ছে যে যতগুলা ছিদ্র আছে, মানে 5400। তাহলে এই যেখানে ডি এর মান 1/n বসায় দিব, বের করতে হবে ল্যামডার মান। সো ম্যাথটা কি ইজি হয়ে গেল না? জি স্যার। ওকে, এরপরে ম্যাথটা একই রকম, এই জন্য শুধু অ্যান্সার দেয়া আছে, ম্যাথ করা নাই। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখতে হবে, এই ম্যাথ অনেকে ভুল করে। এখানে কি বলছে, সোডিয়াম লাইট যার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা সমান 589 ন্যানোমিটার, ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার, is incident normally on a diffraction grating having 3000 lines per centimeter, প্রতি সেন্টিমিটারে 3000 লাইন আছে। আচ্ছা, বলছে what is the highest order of the spectrum obtained with this grating, এই গ্রেটিং এর সাথে হাইয়েস্ট কত অর্ডার পর্যন্ত স্পেকট্রাম পাওয়া যেতে পারে। আচ্ছা, এখানে ছিদ্র হচ্ছে n, n সমান 3000 পার সেন্টিমিটার, d সমান কি হবে 1/n, মানে 1/3000। ওকে, তার মানে d এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখো বলছে ইনসিডেন্ট নরমালি শব্দটা বলছে না? জি স্যার। নরমালি মানে হচ্ছে লম্বভাবে, মানে 90 ডিগ্রি, তাহলে থিটা সমান 90 ডিগ্রি। তাহলে এখানে বের করতে হবে কি, এখানে বের করতে হবে n এর মান। তাহলে n স্যার নরমালি না বললে অন্য কিছু বলতে পারে? ওই সময় কি অ্যাঙ্গেল দেওয়া থাকবে স্যার? নরমালি যদি অ্যাঙ্গেল না দেওয়া থাকে, যদি এমন থাকে যে নরমালি বলা আছে অ্যাঙ্গেলও বলা আছে, অ্যাঙ্গেল দেওয়া থাকলে স্যার নরমালি কথাটা থাকবে না, তাই তো? হ্যাঁ, অ্যাঙ্গেল বলা থাকলে নরমালি কথার কোনো দাম নাই। ঠিক আছে, মানে এখানে যেটা বলছে যে যদি আমি নরমালি ফেলি তাহলে সর্বোচ্চ কতগুলা অর্ডার হইতে পারে,
আর অনেক সময় ডিরেক্টলি বলা থাকে যে আমি এত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলছি। আচ্ছা স্যার ন্যানোমিটারে আমরা কনভার্ট করে কি সেন্টিমিটারে আনলাম না মিটারে আনলাম? মিটারে, যে কোনোটাই আনা যাবে, কিন্তু মিটারে হচ্ছে 10⁻⁹। আচ্ছা n সমান হচ্ছে d sin থিটা বাই ল্যামডা। ল্যামডার মান দেয়া আছে, d এর মান দেয়া আছে, থিটার মান দেয়া আছে। তো এখানে অ্যানসার আসছে কত? অ্যানসার আসছে 5.66। কিন্তু আমরা যদি 5.66 অ্যানসার লিখি তাহলে আমাদের মার্কস কমে যাবে, ফুল মার্কস পাবো না। কেন পাবো না? ধরো তোমাদের কাউকে আমি পাঠাইলাম, পাঠায় বললাম যাও একটা ম্যাটাডোর কলম নিয়ে আসো, এই কথা বলে পাঠাইয়া তোমাকে আমি টাকা দিলাম 22টা, মানে 22 টাকা দিস, তো তুমি কয়টা কলম নিয়ে আসবা? একটা। হ্যাঁ 5 টাকা করে 4টা। 5 টাকা করে 4টা, বাকি 2 টাকা এক্সট্রা থাকবে, তাই না? জি স্যার। তো এইখানে হচ্ছে ওই রকম যে 5.66 ম্যাথমেটিক্যালি 66 আসছে, কিন্তু একটা স্পেকট্রাম কিন্তু হয় নাই, তার মানে এটা অ্যানসার হবে হচ্ছে 5। আমরা তো এমনও ধরি যে লাস্টে যদি মানে না সেটা 5 এর বেশি পাই, সেটা যদি থাকে তাহলে 6 লিখে দিন স্যার। না সেটা ডিফারেন্ট কেস, মানে কিছু কিছু ক্ষেত্রে সেটা ধরা যায়, কিছু কিছু ক্ষেত্রে সেটা ধরা যায় না। বাংলাদেশে কারো হচ্ছে না। হ্যাঁ বাংলাদেশে যদি তুমি কারো কাছে বলো যে ভাই আমার 25 পয়সা দাও, সে তোমায় দিতে পারবে না। জি স্যার। ঠিক আছে। আচ্ছা তো আমার মনে হয় যে ডিফ্রাকশন গ্রেটিং এর ম্যাথগুলো এই সেম ভাবেই বাকিগুলাও তোমরা করতে পারবা। আর এই যে পোলারাইজেশনের 2টা ম্যাথ আছে, এই 2টা ম্যাথ আমি করে দেব একটু পরে। আচ্ছা আগামী দিন আমাদের যে ভাইবা হবে, ভাইবা সিলেবাস হবে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন। কি কি স্যার বুঝলাম স্যার, আরেকবার। ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন, ঠিক আছে, ভাইবা সিলেবাস। ভাইবা মানে অবশ্যই ম্যাথ ওইভাবে আসবে না, শুধুমাত্র এই যে আমি স্যার ইন্টারফারেন্স স্যার একটু আস্তে আস্তে বলেন, আমরা একটু লিখি না স্যার। ডিফ্রাকশন আজকে ক্লাসে আমি এখন পর্যন্ত যা যা পড়াইছি, ইন্টারফারেন্স আর হচ্ছে ডিফ্রাকশন। ইন্টারফারেন্স ডিফ্রাকশন, আচ্ছা স্যার ঠিক আছে। স্যার এদের মধ্যে পার্থক্য এগুলাই? হ্যাঁ এগুলো পার্থক্য কি, ইন্টারফারেন্স কি, ডিফ্রাকশন কি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি, কোহেরেন্ট সোর্স কি, তারপরে কর্পাসকুলার থিওরি অফ লাইট কি, সুপারপজিশন কি, এই টাইপের কোশ্চেনই হবে আর কি। বা ডিফ্রাকশনের ক্ষেত্রে ফ্রেনেল ডিফ্রাকশন কি, ফ্রনহফার ডিফ্রাকশন কি। এই যে ম্যাথ দেখে স্যার কোনটার মান কি এইভাবে জিজ্ঞেস করবেন? ম্যাথ দেখাবো না, কিন্তু ওই যে ওই ইশেরটা জিজ্ঞেস করতে পারি, ওই যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে যে 2টা স্লিটের মধ্যবর্তী ডিসটেন্সকে আমরা কি বলি, জি স্যার। বা স্ক্রিন থেকে স্লিটের ডিসটেন্সটাকে কি বলি, 2টা ব্রাইট ফ্রিঞ্জের উইথ কি কেমন, সমান কিনা, যে কোন একটা ফ্রিঞ্জের উইথ মানে একটা ফ্রিঞ্জের ব্রেথ আর একটা ফ্রিঞ্জের উইথ, 2টার মধ্যে সম্পর্ক কেমন, এই টাইপের কোশ্চেন হবে অ্যাকচুয়ালি। স্যার একটু সহজ করে দেবেন। এই তো আমি তো এভাবেই বলি, ভাইভাতে তো আমি এভাবেই কথা বলি, তাই না? আমি কি ভাইভাতে ওরকম ফর্মালি কথাবার্তা বলি না, কিন্তু আমি নরমালি জিজ্ঞেস করি কি অবস্থা, কেমন আছো, এটা বলো। স্যার কথা বলে তো ভাইবা মানে বোর্ডে আর কোনো কথাই বলা যায় না। আচ্ছা তো আমাদের ক্লাস শেষ স্যার, আজকে এই পর্যন্তই থাকবে? এই পর্যন্ত। আগামী ক্লাসে তো আমাদের ভাইবা নিতেই যাবে। তো এই যে কনসেপ্ট আছে এটা আমরা বেশি নাই, খুব অল্প স্বল্প জিনিস, এটা শেষ করে দিয়ে আসছে, মানে সিলেবাসটা শেষ করে দিয়ে আসছে। আগামী ক্লাসে আমরা একটু রিল্যাক্স থাকবো। মানে এটাও আজকে ক্লাসগুলো কি বিরক্ত লাগতেছে, মানে ইন্টারেস্টিং টপিকগুলো না? জি স্যার, ইন্টারেস্টিং টপিকস। আচ্ছা এটা হচ্ছে ইন্টারেস্টিং টপিক। আমি তোমাদের বলি এই জিনিসটা কি। লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি, লাইটের মধ্যে ইলেকট্রিক ফিল্ডও আছে,
ম্যাগনেটিক ফিল্ডও আছে, মানে দুইটা জিনিস আছে। এবং ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একটা একটার সাথে 90 ডিগ্রিতে থাকে, আর মানে আরেকটা ডিরেকশনে লাইট হচ্ছে প্রোপাগেট হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে ডিরেকশন তো তিন ধরনের, এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এইদিকে থাকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে থাকে ম্যাগনেটিক ফিল্ড, মানে এই দুইটা এরকম করে থাকে, আর এই বরাবর ওই লাইটটা প্রোপাগেট হয়। মানে যে এইরকম একটা ফিগার অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটাকে যদি আমরা 3D ভাবে চিন্তা করি, যে এইটা হচ্ছে উপর দিকে আর এইটা হচ্ছে আমাদের দিকে, আর এই লম্ব বরাবর হচ্ছে এই লাইটটা প্রোপাগেট হয়। এই জন্য লাইট যদি কোনো জায়গায় রাখো, লাইট কি চারদিকে ছড়ায়, তাই না? লাইট কি কোনো একদিকে যায়? মানে একটা লাইট যদি রাখো, মানে তুমি যদি টর্চ লাইট ধরো, সে তো একদিকেই যাবে, যেহেতু তুমি একদিকে ধরছো। টার্গেট লাইট একদিকে যায়। হ্যাঁ, বা তুমি যে কোনো একটা লাইট ধরছো, সেটা তো একদিকেই যাবে, বা ওটা কিন্তু একদিকে চলে যায় না, যতটুকু সম্ভব ওটা ছড়ায় যায়। কিন্তু তুমি যদি একটা ভালভ রাখো কোনো এক জায়গায় চারপাশে খালি, তাহলে দেখবো ওটা চারদিকে ছড়াচ্ছে, তাই না? সব দিকে যাচ্ছে। তো লাইট অ্যাকচুয়ালি এরকম, যে লাইট হচ্ছে অনেক দিকে ছড়ায় যায়, ঠিক আছে, চারদিকে ছড়ায়। তো এই হচ্ছে নর্মাল লাইট। এখন পোলারাইজেশন মানে কি, যে আমি বিভিন্ন ফিল্টার আছে, ওই ফিল্টার যদি এমন হয় যে ওই ফিল্টার যদি আমি সামনে দেই, ওই ফিল্টারগুলো যদি আমি সামনে দেই, তাহলে যেটা হবে যে লাইট এই চারদিকে ছড়াইতে পারে না। ধরো আমি কি করলাম, যে কোন একটা ছিদ্র দিয়ে যদি কোনো কিছু, মানে ধরো একটা রুমের মাঝখানে একটা ছোট্ট ছিদ্র আছে, সেই ছিদ্রতে যদি আমি একটা লাইট দিই, তাহলে ওই পাশে গিয়ে যখন লাইটগুলো বেরোবে, লাইটটা কি মানে চারদিকে ছড়ায় বেরোবে, নাকি অল্প একটু চিকন হয়ে লাইট বেরোবে? সাবিনা, এই আসতে আরে এত রাগ করে সবটা সময় খালি রাগ আর রাগ। আচ্ছা, তো লাইটটাকে আমি যদি একটা কাজ করতে পারি, এই চারদিকের ডিরেকশনটাকে যে কোনো এক দিক বরাবর লাইটটাকে আমি কেটে ফেলতে পারি, এটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। মানে লাইটটা নর্মালি মানে সব ডিরেকশনে ভাইব্রেট করে, কিন্তু লাইটটাকে আমি একটা নির্দিষ্ট তলে ভাইব্রেট করার অবস্থা তৈরি করলাম। তো এটা যদি করতে পারি, সেটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। মানে এখানকার লাইটটা কি হচ্ছে, এখানকার লাইটটা চারদিকে ভাইব্রেট করতেছে, কিন্তু আমি এই ফিল্টার দেওয়ার কারণে লাইটটা হচ্ছে শুধুমাত্র উপরে নিচে ভাইব্রেট করবে। এইরকম একটা অবস্থা যদি আমি তৈরি করতে পারি, তাহলে এইটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। আচ্ছা স্যার একটু সংক্ষেপে বলে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার পোলারাইজেশনের সংজ্ঞাটা একটু সংক্ষেপে বলে দেন স্যার। আচ্ছা, পোলারাইজেশনের সংজ্ঞা যদি তুমি সংক্ষেপে বলো, তাহলে বলবা যে যে প্রসেসের মাধ্যমে লাইটের বিভিন্ন তলে যে ভাইব্রেশন আছে বা আন্দোলন আছে, সেটাকে যে কোনো একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করা যায়, সেই প্রসেসটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। মানে একটা লাইট তো বিভিন্ন তলে ভাইব্রেট করে, সেই ভাইব্রেশনকে যে কোনো একটা তলে যদি আমি সীমাবদ্ধ করতে পারি, এটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। আচ্ছা, আমি দেখি আমার কোনো পোলারাইজেশনের ভিডিও আছে কিনা। আচ্ছা, পোলারাইজেশনের সুবিধা কি? পোলারাইজেশনের সুবিধা হচ্ছে এরকম, যে পোলারাইজেশন মানে পোলারাইজিং লাইট যদি আমি ইউজ করি, বা পোলারাইজিং ফিল্টার যদি আমি ইউজ করি, ধরো অনেক সময় ক্যামেরার মধ্যে যদি আমাদের পোলারাইজিং ফিল্টার থাকে, তাহলে সে এই উপকারটা আমাদের করতে পারে, যে ওইখানে যেমন এই যে এইখানকার এই ছবিটা দেখো আর এই ছবিটা দেখো, বা এই ছবিটা দেখো আর এই ছবিটা দেখো, এই ছবিতে অনেক রিফ্লেকশন আছে, কিন্তু এই ছবিতে জিনিসটা অনেক ক্লিয়ার। এই জিনিসটা হয় পোলারাইজিং ফিল্টারের কারণে। তো এটা একটা উপকার আছে পোলারাইজিং ফিল্টারের। আর পোলারাইজিং ফিল্টারে আরেকটা উপকার আছে, একটা ছবি যদি তোমাকে দেখাই, এই যে যদি আমি পোলারাইজ লেন্স ইউজ করি কোনো একটা ক্যামেরাতে, ওরা হচ্ছে রিফ্লেকশনটাকে রিডিউস করে দেয়। যেমন এইটা হচ্ছে একটা নর্মাল ক্যামেরার ছবি হবে, আর আমি যদি একটা পোলারাইজিং ক্যামেরা ইউজ করি, তখন ছবিটা হবে এরকম, সেম ছবি।
আচ্ছা, ওকে। তো পোলারাইজেশন নিয়ে কিছু ছোট ছোট টার্ম আছে, এই টার্মগুলো আমাদের জানতে হবে। আনপোলারাইজ লাইট কি? অর্ডিনারি যে লাইটগুলো আছে, আমরা যে লাইটগুলো নরমালি ইউজ করি, এই লাইটগুলোকে বলা হয় আনপোলারাইজ লাইট। মানে অর্ডিনারি লাইট যেগুলা সব ডিরেকশনে প্রপাগেট করে, এই ধরনের লাইটকে আমরা বলি আনপোলারাইজ লাইট। আর পোলারাইজ লাইট কি? পোলারাইজ লাইট হচ্ছে যদি আমরা একটা পোলারাইজিং ফিল্টার ইউজ করে এই আনপোলারাইজ লাইটকে বা অর্ডিনারি লাইটকে যে কোনো একটা তল বা একটা প্লেন বরাবর হচ্ছে আমি ভাইব্রেট করার অবস্থা তৈরি করি, সেটা হচ্ছে কি পোলারাইজ লাইট। মানে এইটা হচ্ছে আমার আনপোলারাইজ লাইটের সিম্বল, আর এটা হচ্ছে পোলারাইজ লাইটের সিম্বল। আচ্ছা, প্লেন অফ পোলারাইজেশন কি? প্লেন অফ পোলারাইজেশন হচ্ছে এই যে পার্টিকেলগুলা যে প্লেন বরাবর ভাইব্রেট করতেছে, এটাকে আমরা বলবো প্লেন অফ ভাইব্রেশন। আচ্ছা, এই পার্টিকেলগুলা যে প্লেন বরাবর ভাইব্রেট করবে সেটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন। এখন দেখো, পার্টিকেলগুলা যে প্লেন বরাবর ভাইব্রেট করবে সেটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন। মানে যেখানে যে তলটা দেখানো হয়েছে এ বি সি ডি, এটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন। আর এই প্লেন অফ ভাইব্রেশনের সাথে আরেকটা তল আমি যদি লম্বভাবে চিন্তা করি, সেটা হচ্ছে কি হবে ই এফ জি এইচ, ওই তলটাকে আমরা বলবো প্লেন অফ পোলারাইজেশন। তার মানে প্লেন অফ ভাইব্রেশনের সাথে সমকোণে বা লম্বভাবে যে তলটা আছে সেটাই হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। আচ্ছা, প্লেন অফ ভাইব্রেশন হচ্ছে সেই তল যে তল বরাবর পার্টিকেলগুলো ভাইব্রেট করে, আর প্লেন অফ পোলারাইজেশন হচ্ছে সেই তল যে তল বরাবর হচ্ছে, মানে প্লেন অফ পোলারাইজেশন হচ্ছে প্লেন অফ ভাইব্রেশনের সাথে লম্বভাবে যে তলটা আছে সেটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। আচ্ছা, পোলারাইজেশন তিন ধরনের হয়: লিনিয়ার পোলারাইজেশন, সার্কুলার পোলারাইজেশন, ইলেকট্রিক্যাল পোলারাইজেশন। এরকম তিন টাইপের পোলারাইজেশন হতে পারে। আর এই পোলারাইজেশন গুলো আসলে হয় কিভাবে? পোলারাইজেশন হওয়ার পাঁচটা প্রসেস আছে: রিফ্লেকশন, রিফ্রাকশন, স্ক্যাটারিং, সিলেক্টিভ অ্যাবজর্পশন, আর হচ্ছে ডাবল রিফ্রাকশন। এরকম পাঁচটা ওয়েতে পোলারাইজেশন হতে পারে। তো এর মধ্যে আমরা রিফ্লেকশন আর রিফ্রাকশন এই দুইটা জিনিস পড়বো। রিফ্লেকশন কি আর রিফ্রাকশন কি। তো এই রিলেটেড বিজ্ঞানী ব্রুস্টারের একটা ল আছে। বিজ্ঞানী তার ব্রুস্টার তার লতে বলছে কি, আচ্ছা ব্রুস্টারের ল পড়ার আগে আমি এই জিনিসটা নিচে থেকে পড়ে আসি। ধরো উপরে একটা লাইট মিডিয়াম দিলাম আর নিচে একটা ডেন্সার মিডিয়াম দিলাম, দেওয়ার পরে মাঝখানে একটা বিভেদ তল আছে, আমি হচ্ছে একটা লাইটকে আমি ফেলছি। ফেলার পরে কি হবে? এই লাইটের কিছু অংশ রিফ্লেক্ট হবে, কিছু অংশ রিফ্রাক্ট হবে, মানে কিছু অংশ প্রতিফলিত হবে আর কিছু অংশ প্রতিসরিত হবে। তো এরকম একটা অবস্থা তৈরি হবে। তো এই অবস্থা যদি তৈরি হয় যে কিছু অংশ রিফ্লেক্ট হইল আর কিছু অংশ রিফ্লেক্ট হইল, তো আমি যদি এখানে একটা পোলারাইজিং ফিল্টার রাখি তাহলে কি হবে? লাইট এরকম কিছু রিফ্লেক্ট হয়ে প্লেন পোলারাইজ লাইট তৈরি হয় আর কিছু হচ্ছে রিফ্লেক্ট হয়ে প্লেন পোলারাইজ লাইট তৈরি হয়। তো কথা হচ্ছে আমার এইটা যে এই ঘটনাগুলো যখন ঘটবে তখন এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এখানকার পোলারাইজেশনের মানের পরিবর্তন হয়। তো একটা অ্যাঙ্গেলে যদি আমি লাইটটা ফেলতে পারি, যে অ্যাঙ্গেলটাকে বলা হয় পোলারাইজিং অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে যদি আমি লাইটটা ফেলতে পারি তখন যে জিনিসটা হয়, এই যে রিফ্লেক্টেড রে আর এর পাশে যে রিফ্র্যাক্টেড রে আছে, মানে প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি, এই দুইটা রশ্মি 90 ডিগ্রি কোণে যদি থাকে তো আর কি 90 ডিগ্রি কোণে থাকলে আমার ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়। মানে এইখানে আমি একটা অ্যাঙ্গেলে ফেলার পরে এইখানে কি হবে? প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এইরকম যদি হয় তাহলে যে অ্যাঙ্গেলে আমি ফেলছিলাম সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় পোলারাইজিং অ্যাঙ্গেল। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো কি বলছি? হ্যালো, কি ব্যাপার, কারো কোনো সারা শব্দ নাই? জি স্যার। জি স্যার, শুনতেছি স্যার। স্যার বুঝতেছি। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, আমি ধরো যে কোনো অ্যাঙ্গেলে যদি ফেলি তাইলে পোলারাইজেশন হবে, কিন্তু
ম্যাক্সিমাম হবে না, মানে সর্বোচ্চ পরিমাণ হবে না। তো পোলারাইজিং অ্যাঙ্গেল বলতে একটা অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলে যদি আমি ফেলি তাহলে কি হয়, ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়। আর যখন ম্যাক্সিমাম পোলারাইজেশন হয় তখন এই রিফ্লেক্টেড রে আর রিফ্র্যাক্টেড রে এই দুটার মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। আচ্ছা গেল। তো আমরা নরমালি জানি অ্যাঙ্গেলটা কত স্যার? আচ্ছা সেই অ্যাঙ্গেলটা আমাদের মানে ক্যালকুলেট করে বের করতে হবে আর কি, সেটা আমি দেখাচ্ছি সেই অ্যাঙ্গেলটা কত। আচ্ছা তো আমরা নরমালি জানি কোন একটা লাইটকে যদি আমরা এখানে ফেলি তাহলে কি হবে, ওই লাইটের যে আপতন কোণ সমান সমান কি হয়, প্রতিফলন কোণ, তাই না? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাহলে এই কোণটাও যা হবে আই, এই কোণটাও হবে আই, আর এই যে এই কোণটা হবে প্রতিসরণ কোণ মানে আর। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এরকম যে আই প্লাস আর সমান সমান 90 ডিগ্রি, আই প্লাস আর সমান সমান, দেখো এই পুরাটুকু কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, যেহেতু 100 কোণ, তাহলে 180 ডিগ্রি সমান সমান কি হবে, আই প্লাস আর সমান সমান আই প্লাস আর প্লাস 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে আই প্লাস আর সমান সমান কত হবে, 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আর সমান সমান কি হবে, আর সমান সমান হবে 90 ডিগ্রি মাইনাস 1। আচ্ছা এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, যে মিউ সমান সমান হচ্ছে কি, মিউ সমান সমান স্নেলের সূত্র। মিউ সমান সমান স্নেলের সূত্রে আমরা কি বলা হয়, যে মিউ সমান সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর, তাই তো? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আচ্ছা এটা জানি মিউ সমান সমান সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এখন সাইন আই ডিভাইডেড বাই সাইন আর লিখলাম, কোনো সমস্যা নাই। এখন আর এর মানটা যদি আমি বসাই, আর এর মানটা আমরা কি পাইছি, 90 মাইনাস 1, তাই তো? তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন 90 মাইনাস 1, মাইনাস 1 না আই, আই সরি 90 মাইনাস আই সরি। তো এখন এটা কি হবে, চারটা কোঅর্ডিনেটের মধ্যে এটা কোন কোঅর্ডিনেটে পড়বে, 90 মাইনাস সাইন, হ্যাঁ হ্যাঁ এই অল এর ঘরে পড়ে তবে স্যার, হ্যাঁ ফার্স্ট কোঅর্ডিনেটে পড়বে, তাই না? জি ফার্স্ট কোঅর্ডিনেটে যদি পড়ে তাহলে কোনো ইসের ডিরেকশনে কোনো চেঞ্জ হবে না, মানে প্লাস মাইনাসে কোনো পরিবর্তন হবে না, তার মানে সেটা সাইন পজিটিভ হবে। এখন যদি 90 থাকে তাহলে কি এটা পরিবর্তন হয় নাকি হয় না? পরিবর্তন হয়, পরিবর্তন হয়। যদি 90 এর বেজোড় গুণিতক হয় তাহলে পরিবর্তন হয়, আর যদি জোড় গুণিতক হয় তাহলে পরিবর্তন হয় না। তাহলে 90 যেহেতু বেজোড় গুণিতক তার মানে এটা পরিবর্তন হবে, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে, কজ হবে, তাহলে কজ আই। তাহলে উপরে পাচ্ছি আমরা সাইন আই, নিচে পাচ্ছি আমরা কজ আই, তাহলে সাইন আই ডিভাইডেড বাই কজ আই সমান সমান মিউ। ওকে, চাইলে মিউ 1 বাই মিউ 2 বলা যায়, মানে একটা হচ্ছে আমার এক মাধ্যমের জন্য মিউ আর একটা আরেক মাধ্যমের জন্য মিউ। আর তুমি যদি ডিরেক্ট মিউ বলো তার মানে বুঝতে হবে যে দুইটাকে আমি ভাগ করে যেটা পাইছি সেটা। আচ্ছা তাহলে সাইন আই ডিভাইডেড বাই কজ আই সমান সমান কি, ট্যান আই। তার মানে আমরা কি পাইলাম, মিউ সমান সমান ট্যান আই। আইটা হচ্ছে আমার সেই পোলারাইজিং অ্যাঙ্গেল। সো আমি তাইলে এটাকে চেঞ্জ করে অনেক সময় বলে এরকম যে মিউ সমান সমান ট্যান আই বা ট্যান থিটা পি। তো এই কথাটাই বিজ্ঞানী ব্রুস্টার্স বলছে। বিজ্ঞানী ব্রুস্টার্স বলছে the tangent of the angle at which the polarization is obtained by reflection is numerically equal to the refractive index. কোন একটা মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স সমান সমান কি হবে, যে tangent of the angle at which polarization is obtained, মানে যে অ্যাঙ্গেলে পোলারাইজেশন হয় সেই অ্যাঙ্গেলে tan থিটা যদি হয় তাহলে সেটা হচ্ছে ওই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইনডেক্সের সমান। তাহলে আমাদের ওই যে কেউ যদি বলি যে তাহলে আমরা ওই থিটা পিটা কিভাবে বের করবো বা পোলারাইজিং অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো, সেটা বের করতে হবে এরকম যে থিটা পি সমান সমান tan ইনভার্স মিউ, বা কোন একটা মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি জানি তাহলে আমরা বলতে পারবো যে
এত কোণে ওই মানে এই ফর্মুলা ইউজ করে বের করতে হবে যে এত কোণে ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়। তো এটাই হচ্ছে ব্রুস্টারস অ্যাঙ্গেল। The tangent of the angle at which the polarization is obtained by reflection is numerically equal to the refractive index of the medium. মানে হচ্ছে mu is equal to tan theta p। আচ্ছা, আমরা আর একটা টপিক পড়ে আমাদের সব শেষ করে দেব, ঠিক আছে? সেটা হচ্ছে মেলাস ল। মেলাস লটা আসলে কি? একটা জিনিস একটু দেখো, সেটা হচ্ছে to determine whether the light is polarized or not. We use two Polaroids. The first Polaroid polarizes the unpolarized light and is called the polarizer. The second Polaroid is called the analyzer, as it is used to determine whether the light is polarized or not. Let us now place the analyzer in such a way that its transmission axis is parallel to the transmission axis of the polarizer. We get polarized light from the second Polaroid. Now, analyzer is rotated so that its transmission axis becomes perpendicular to the transmission axis of polarizer. The polarized light stops entirely. The intensity of light emerging from the second Polaroid becomes zero. To determine whether the light is polarized. আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাইলাম যে একটা আনপোলারাইজড লাইটকে যদি আমরা একটা পোলারাইজারের মধ্য দিয়ে দেই, যে পোলারাইজারের মধ্য দিয়ে যাওয়ার সময় লাইট পোলারাইজড হয়, তাহলে কি হবে? সেটা যেটা হয় যে এখান থেকে লাইটটা পোলারাইজড হয়। তো সেটাকে আমরা যদি একটা অ্যানালাইজারের মধ্য দিয়ে দিই, এবং যদি এমন হয় যে এই যে আনপোলারাইজড লাইটের পোলারাইজারের যে ছিল অ্যাক্সিস ছিল, সেটা কেমন ছিল? লম্ব বরাবর। তার মানে লাইটটা এই বরাবর পাস করতেছে। এখন এইখানে যদি আমি লম্ব বরাবর দেই, তাহলে লাইট হচ্ছে এটা দিয়েও পাস করবে। কিন্তু আমি যদি এটাকে লম্ব বরাবর না দিয়ে অন্য কোনো অ্যাঙ্গেলে দেই, তখন কি লাইট পাস করতে পারবে? ওই ভিডিওটাতে সেকেন্ড ভাবে যেমন দেওয়া হয়েছিল, তখন কি কোনো লাইট পাস করতে পারছে? মানে ধরো এখানে একটা ছিদ্র আছে, যে সেই ছিদ্র দিয়ে লাইট পাস করলো। এখন ছিদ্রটা যদি এমন হয় যে ধরো এই জিনিসের মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? তো সেই দিকটা লাইট পাস করতে পারতেছে, লাইট হচ্ছে এভাবে করে পাস করলো। এখন এই জিনিসটাকে যে আমি উল্টায় দেই, যে এমন ভাবে উল্টাইলাম যে তখন হচ্ছে আর লাইটটা পাস করতে পারতেছে না, তো এটাকে আমরা বলবো পোলারাইজার, আর এটাকে আমরা বলবো অ্যানালাইজার, ঠিক আছে? তো বিজ্ঞানী মেলাস কি বলছে? বিজ্ঞানী মেলাস বলছে যখন কমপ্লিটলি প্লেন পোলারাইজড লাইটটাকে আমি এরকম একটা অ্যানালাইজারের মধ্যে ফেলবো, তখন এই লাইটের ইন্টেন্সিটিটা বাড়তেও পারে, কমতেও পারে। তো এই ইন্টেন্সিটি বাড়বে না কমবে সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? এটা নিয়েই আসলে কথা, যে এখান দিয়ে লাইট আসার পরে ইন্টেন্সিটি পরিবর্তনটা কেমন হবে। তো উনি যেটা বলছেন যে যদি আমরা, এবং উনি যেটা বলছেন যে ইন্টেন্সিটিটা ডিপেন্ড করবে এই পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যবর্তী কোণের উপর, যে পোলারাইজার অ্যানালাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিসের কোণটা কত ডিগ্রি। উনি বলছে E1 সমান, মানে এটা ডিপেন্ড করবে, ইন্টেন্সিটিটা ডিপেন্ড করবে পোলারাইজার আর অ্যানালাইজারের কোণের cos থিটার। তাহলে পোলারাইজার যেটার মধ্যে দিয়ে আলো পাস হইতে পারে, আর অ্যানালাইজার হচ্ছে যেটার মধ্যে দিয়ে পাস হইতে পারে না। না না, সেটা না, দুটা দিয়ে আলো পাস হইতে পারে। জি স্যার। ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা আনপোলারাইজড লাইটকে পোলারাইজার দিয়ে তাকে আমি করলাম, পোলারাইজড করলাম। এখন এমন হইতে পারে না যে লাইটের ইন্টেন্সিটি যা আছে আমার এত ইন্টেন্সিটি লাগবে না, তখন আমার ইন্টেন্সিটি কমাইতে হবে। তখন আমি কি করব? তখন আমি সামনে আরেকটা পোলারাইজার দিব,
যেহেতু এটা আমার ইন্টেন্সিটি কমাইতেছে বাড়াইতেছে, এই জন্য এটার নাম দিব আমরা অ্যানালাইজার। এবং যদি এমন হয় যে আমার ম্যাক্সিমাম যতটুকু ইন্টেন্সিটি এখানে লাইটের আছে, মানে এই লাইটের যে ইন্টেন্সিটি আছে সেটা আমি ধরলাম ই, এই লাইটের যে ইন্টেন্সিটি আছে যদি আমার সম্পূর্ণ ইন্টেন্সিটি লাগে তাহলে আমি যেটা করব যে এই পোলারাইজার যেভাবে আছে এখানে আমি সেভাবে রাখবো, মানে এই যে এই জিনিসটাকে লম্বভাবে রাখবো, তাইলে আমার যতটুকু লাইট আছে পুরো লাইটই এদিক দিয়ে পাস করবে। কিন্তু যদি আমার মনে হয় যে না আমার সম্পূর্ণ লাইট লাগবে না, তখন আমি কি করব, তখন আমি এটাকে ঘুরাইয়া দিব, ঘুরাইয়া এই ট্রান্সমিশন লম্ব অ্যাক্সিসের সাথে একটা কোণ তৈরি করে আমি এই যে অ্যানালাইজারটাকে দিলাম, তাহলে এখানে একটা কোণ তৈরি হলো। এই কোণের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ইন্টেন্সিটি কমবে বা বাড়বে। যেমন এটা ডিপেন্ড করে হচ্ছে E1 সমান cos থিটা cos স্কয়ার থিটা, তার মানে কজের মান হচ্ছে কজের সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে 0। cos থিটা যখন 0 ডিগ্রি তখন সেটার মান হচ্ছে 1, আর যখন 90 ডিগ্রি তখন মান হচ্ছে 0। তার মানে এই অ্যাঙ্গেল যত বেশি বাড়তে থাকবে, দেখো এই অ্যাঙ্গেল যদি এটা যদি কোনো অ্যাঙ্গেল না থাকে, দুইটাই যদি সমান সমান থাকে, মানে দুইটাই যদি এটাও এই দিক বরাবর এটাও এই দিক বরাবর যদি তাই থাকে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে আমি ম্যাক্সিমাম লাইট পাবো। আর আমি এই অ্যাঙ্গেলটা যত বাড়াইতে থাকবো আমার লাইটের পরিমাণ তত কমতে থাকবে, এবং একটা পর্যায়ে আমি এটা অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি করে দেই তখন আমার এখানে ইন্টেন্সিটি হয়ে যাবে 0। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এই E1 হচ্ছে আমার এখানে আসার পরে যে ইন্টেন্সিটি আমি পাচ্ছি। সো E1 is proportional to cos স্কয়ার থিটা। এটাকে যদি আমি প্রপোর্শনালটা সরাই তাহলে পাবো E। E1 সমান E cos স্কয়ার থিটা, যেখানে E হচ্ছে আমার এই যে পোলারাইজারে পাস করার পরে লাইটের যে ইন্টেন্সিটি ছিল সেটা। তার মানে মেলাসের লটা আসলে কি করে, পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যে অ্যানালাইজারের লাইটের ইন্টেন্সিটির একটা সম্পর্ক বের করে দেয় যে ইন্টেন্সিটি কত হবে। তো এটাই আমাকে বলি যে মেলাস ল। আচ্ছা, এখন তোমাদের জাস্ট সিম্পলি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এই যে আমরা যে এতক্ষণ বললাম যে পোলারাইজিং ফিল্টার বা পোলারাইজার, তো এগুলো আসলে কই কই দিলে পোলারাইজেশন হয় বা কিসের মধ্যে আসলে পোলারাইজেশন হয়। যেমন হচ্ছে গ্লাসের মধ্যে লাইটে পোলারাইজেশন হয়, ক্যালসাইট ক্যালসিয়াম কার্বনেট সেটার মধ্যে পোলারাইজেশন হয়, তারপরে সেগুলোর মধ্যে যদি আমরা লাইট ফেলি তাহলে পোলারাইজেশন হবে। কোয়ার্টাজের মধ্যে পোলারাইজেশন হবে। সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে লবণ, যেটা লবণের খাবার লবণ, খাবার লবণের মধ্যে পোলারাইজেশন হবে। সুগারের মধ্যে পোলারাইজেশন হবে। তারপর হচ্ছে টার্টারিক অ্যাসিড, মানে এটা হচ্ছে যেটা ইসের মধ্যে থাকে, তেঁতুলের মধ্যে থাকে, তেঁতুলের মধ্যে, এইসবের মধ্যে হচ্ছে স্যাকারাইনের মধ্যে থাকবে না? স্যাকারাইনের কথা আমি জানি না হয় কিনা, হইতে পারে স্যার, এটা তো চিনি জাতীয়ই। হ্যাঁ, তো ওইগুলোর মধ্যে হচ্ছে লাইটের পোলারাইজেশন হয়। আর যেসব যন্ত্র দিয়ে পোলারাইজেশন অ্যাঙ্গেল মাপা হয় সেটাকে বলা হয় পোলারিমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি। আর এইখানে একটা জিনিস আছে, এটাকে বলা হয় ডাবল রিফ্রাকশন। এটা হচ্ছে এমন একটা ওয়ে, যেমন হচ্ছে যদি আমাদের গ্লাস বা ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আমরা লাইট ফেলি তখন একটা মজার কাহিনী হয়। তখন যেটা হয় যে ধরো এই পাশ দিয়ে আমি একটা লাইট ফেললাম, এই লাইটটা এই গ্লাস বা ক্যালসিয়াম কার্বনেটে ফেললে তখন একটা লাইট থেকে দুইটা লাইট হয়ে যায়। একটা হচ্ছে যে অ্যাঙ্গেল ছিল ওই অ্যাঙ্গেল বরাবর চলে আসে, এটাকে বলা হয় অর্ডিনারি রে। আরেকটা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করে বের হয়ে যায়, সেটাকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি রে। সো মানে কিছু কিছু ক্রিস্টাল আছে যাদের মধ্যে লাইট ফেললে ওটা পোলারাইজড হয়, কিন্তু দুই ধরনের রে পাওয়া যায়, একটা অর্ডিনারি রে পাওয়া যায়, একটা এক্সট্রা অর্ডিনারি রে পাওয়া যায়। এই জন্য এটাকে যেহেতু ডাবল ভাবে হচ্ছে ডাবল লাইট পাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ডাবল রিফ্রাকশন। এই প্রসেসেও লাইটকে পোলারাইজ করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পোলারাইজেশন, মোটামুটি অপটিক্সের পুরো সিলেবাস। আর এখানে ছোট ছোট দুইটা ম্যাথ আছে, এই যে আমরা যে মেলাসের ল পড়লাম এই মেলাসের ল দিয়ে। এইটার অবস্থা খুব খারাপ, মানে আমাদের যে মানে এরকম অনলাইনে চলে আসতে হবে বা এই সব অবস্থা হবে সেটা তো জানতাম না, যে এগুলা ছবি তুলছিলাম হচ্ছে অন্য কোনো কারণে। তো সেই ছবি দিয়ে এখন হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এখানে বলছে how will you orient the polarizer and the analyzer so that a beam of natural light is reduced to 0.125 of its original intensity। বলা হয়েছে যে পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যে কত অ্যাঙ্গেল রাখলে
ওইটা অরিজিনাল লাইটের ইন্টেন্সিটির 0.125 গুণ হয়ে যাবে, মানে ইন্টেন্সিটিটা 25% হয়ে যাবে। আগে যে ইন্টেন্সিটি ছিল সেখান থেকে 25% হয়ে যাবে, না 25 না, সরি 12% হয়ে যাবে। এরপর একটা বলছে 25% হবে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে, এটার পর একটা বলছে 50 ডিগ্রি মানে 50% হয়ে যাবে কি করলে, এটা বলছে 75% হবে কি করলে। সো ফর্মুলা হচ্ছে কি ই বা আই যেটা ইউজ করি কোনো সমস্যা নাই, আই ইজ ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। সো আই বাই আই নট সমান সমান কজ স্কোয়ার থিটা। সো কজ থিটা সমান সমান, যেহেতু আমাদের অ্যাঙ্গেল বের করতে বলছে মানে থিটার মান বের করতে হবে, কজ থিটা সমান সমান আই ডিভাইডেড বাই আই নট। এখন এইখানে ওই কথাটাই বলছে, এখানে কি বলছে কি যে আই হবে ধরো 25% অফ আই নট, ঠিক আছে? তাহলে আই ডিভাইডেড বাই আই নট কি হবে? আই ডিভাইডেড বাই আই নট কি হবে? 25%। 25% মানে কি? 25 ডিভাইডেড বাই 100 মানে 0.25। তাহলে আই বাই আই নটের মান আমরা লিখবো 0.25, একবার লিখবো 0.25, একবার লিখবো যে মানে যখন দেওয়া থাকবে 1.125 তখন লিখবো 0.125, যখন থাকবে 0.25% তখন লিখবো 0.25, যদি 0.5 থাকে 0.5 লিখবো, যেটা ইচ্ছে সেটা লিখবো আর কি, যেটা থাকবে সেটা লিখবো। সেটা লিখলে এখানে যে এটা আসবে সেটাকে যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে কজ ইনভার্স করি তাহলে অ্যান্সার চলে আসবে এবং সেটা হবে 69.18%। একইভাবে আমরা যদি এখানে 0.125 না দিয়ে 0.25 দেই তাহলে সেটার অ্যান্সার আসবে হচ্ছে 60%। আর যদি আমরা 0.5 দেই সেটার অ্যান্সার আসবে 45%। আর যদি আমি 0.75 দেই তাহলে সেটা অ্যাঙ্গেল আসবে 30%। তো এই ম্যাথগুলো একটু বাসায় করার চেষ্টা করো, না পারলে আমাকে বলবে। ওকে স্যার। আর এরপরে একটা ম্যাথ আছে লাস্ট ম্যাথ, এখানে বলছে the critical angle for certain wavelength of light in the case of a piece of a glass is 40 degree. Find the polarizing angle. আমাকে বলছে কি পোলারাইজিং অ্যাঙ্গেল বের করতে বলছে। তো পোলারাইজিং অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু tan থিটা পি। তাহলে থিটা পি সমান সমান কি হবে? tan ইনভার্স মিউ। এখন কথা হচ্ছে মিউ এর মান তো আমরা জানি না, তাহলে মিউ এর মান কই পাবো? আচ্ছা দেখো উপরে একটা লাইন বলা আছে, উপরের লাইনটা কি বলছে? The critical angle for certain wavelength of light in the case of a piece of the glass is 40%. এখন গ্লাসের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেয়া আছে আর গ্লাসের ক্ষেত্রে সেই পোলারাইজিং অ্যাঙ্গেল আমাদের বের করতে বলছে। তো আমরা একটা ফর্মুলা জানি যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে মিউ এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে মিউ সমান সমান 1/sin c, যেখানে c হচ্ছে আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা মিউ এর মান বের করে ফেলতে পারবো, মিউ সমান সমান 1/sin 40 ডিগ্রি। তাহলে এখান থেকে মিউ এর মান বের হইলো, সেই মিউ এর মানটা আমরা এখানে বসাইলে এখান থেকে আমাদের পোলারাইজিং অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমার ক্লাস আজকের জন্য শেষ এবং মোটামুটি আমাদের সিলেবাসও শেষ। স্যার মোটামুটি কেন?